আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে 41তম বিসিএস লিখিত নতুন ব্যাচের ওরিয়েন্টেশন সেমিনারে। তো শুরুতেই বলে দিচ্ছি, আমাদের এই সেমিনারটা ফেসবুকে লাইভ হচ্ছে। ফেসবুকে যারা দেখছেন, আপনাদের প্রত্যেকের প্রোফাইল থেকে যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে আপনাদের যে ফ্রেন্ড গুলো আছে যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত না, তারাও কিন্তু আমাদের এই সেমিনারটা দেখতে পাবে এবং উপকৃত হবে। কিভাবে 41তম বিসিএস এর প্রিপারেশন নিলে খুব ভালো করা যায়, সুন্দরভাবে ভাইয়া এখানে বুঝিয়ে বলবেন। তো এই জন্য আপনারা আপনাদের প্রোফাইল থেকে শেয়ার করে দেন, আপনাদের যে ফ্রেন্ড গুলো আছে তারাও খুব উপকৃত হবে। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, ফেসবুকেও জয়েন করেছেন। যারা জুমের মাধ্যমে আমাদের এখানে জয়েন করেছেন, তারা চ্যাট বক্সে বা কিউএন্ডএ বক্সে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে আছেন, তারা কমেন্ট বক্সে লিখে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন বা কিছু জানাতে পারবেন। তো শুরুতে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে, কে কোন জেলা থেকে আমাদের এখানে জয়েন করছেন? বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের এখানে জয়েন করেছেন, যদি একটু চ্যাট বক্সে বা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট বক্সে বলতে। রাশেদ ময়মনসিংহ, রাজশাহী, মৌটুসী ঢাকা উত্তরা, দীপঙ্কর যশোর, তাসলিমা খুলনা, মিশু চিটাগং, নাজমুন খাগড়াছড়ি, রাশিদ শরীয়তপুর, রাজীব চট্টগ্রাম। হ্যাঁ, দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকেই মোটামুটি আমাদের এখানে জয়েন করেছেন আপনারা। তো আমাদের সময় হয়ে গেছে। ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমরা শুরু করতে পারি? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আমাকে যদি শুনতে পারেন তাহলে একটু চ্যাট বক্সে ইয়েস জানায়েন, আর ফেসবুকে যারা আছেন তারা যদি আমাকে শুনতে পারেন তাহলে একটু কমেন্টে জানায়েন যে জি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে মূলত আমাদের পক্ষ থেকে আমরা একটু কম কথা বলবো, আমরা আপনাদের পক্ষ থেকে একটু কথা বেশি শুনবো। ব্যাপারটা কেমন, আমরা ইতিমধ্যে রিটেনের একটা সেমিনার করেছি আপনাদের সাথে, রিটেন রিলেটেড কিছু জিনিস জানানোর চেষ্টা করেছি, আপনাদের কাছ থেকে বেশ কিছু কোয়েরি পেয়েছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে আমাদের একটা কোর্সও কিন্তু চলেছিল, যেটা হলো ফ্রি কোর্স ছিল, সপ্তাহখানেক ব্যাপী, 3টা ক্লাস 3টা পরীক্ষা। তাই রিটেন সম্পর্কে আমাদের পক্ষ থেকে কিছুটা আপনাদের জানানো হয়েছে। এর বাইরেও হয়তোবা অনেক কিছু জানার আছে যেগুলো হয়তোবা আমরা সরাসরি আপনাদেরকে জানাতে পারিনি। তাই আজকে আমরা যেটা করব সেটা অন্য একটা বড় অংশ থাকবে, হলো আপনারা কন্টিনিউয়াসলি প্রশ্ন করতে থাকবেন এবং যেগুলো সবচেয়ে বেশি রেলেভেন্ট, যেগুলোর উত্তর আসলেই জানা উচিত একজন রিটেন পরীক্ষার্থীকে, আমরা ওগুলোর উত্তরগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করব। সেটা বিসিএস রিলেটেড যদি হয় অবশ্যই সেগুলো জানাবো, এর বাইরে যদি সার্ভিস রিলেটেডও জানার ইচ্ছা থাকে সেটাও জানবো। তো আজকে আসলে একটা কমিউনিকেশন ক্লাস বলতে পারেন, জাস্ট আপনাদেরকে জানানোর জন্যই আমরা এই ওরিয়েন্টেশন সেমিনারটা নিচ্ছি। আমাদের মূল কোর্স শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো একটু আমার কিছু ফিডব্যাক দরকার আপনাদের কাছ থেকে, যে আপনারা সম্প্রতি গত সপ্তাহের কথায় যদি বলি, গত সপ্তাহে আমাদের একটা কোর্স চলেছিল যেটা হলো ফ্রি কোর্স রিটেনের সম্পর্কে। আমরা একটা চেষ্টা করেছি ধারণা দেওয়ার সবাইকে, কি ধরনের প্রশ্ন আসে, কোন সাবজেক্টের উত্তরগুলো কিরকম করা উচিত, ফোকাস কোথায় থাকা উচিত, স্টাডি ম্যাটেরিয়ালস কিভাবে ডিভাইড করা উচিত, সোর্স গুলো কিভাবে বানানো উচিত। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে একটা জিস্ট আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। তো উত্তরণের এই কোর্সটাতে আপনারা যুক্ত ছিলেন কিনা বা উত্তরণের কোনো কোর্সের সাথে আপনারা যুক্ত ছিলেন কিনা, এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানেন। আর এখানে পোলটা ভাইয়া লঞ্চ করে দিন, যারা জুমে আছেন তারা পোলে আনসার করতে পারেন, যারা ফেসবুকে আছেন আপনারা কমেন্ট করে উত্তর দিতে জানাতে পারেন আমাদেরকে। এর পূর্বে আপনার উত্তরণের কোনো কোর্সে, সেটা প্রিলি হোক বা ফ্রি কোর্স হোক, কোনোভাবে লিঙ্ক ছিলেন কিনা। থ্যাংক ইউ ভেরিকে সবাইকে। আমরা পোলের আনসার মোটামুটি পেয়ে গিয়েছি। তো দুই দলই এখানে আসলে আছে, যারা এর পূর্ব উত্তরণের সাথে যুক্ত ছিলেন, যারা যুক্ত ছিলেন না তাদের পার্সেন্টেজ এখানে বেশ ভারী।
তো সেই ক্ষেত্রে আমরা আসলে একটু সিস্টেমটা দেখাই দিব, যেহেতু রিটেন ক্লাস শুরু হওয়ার পরে আপনাকে অলমোস্ট প্রতিদিনই পরীক্ষা দিতে হবে প্র্যাকটিসের জন্য। তাই কিভাবে পরীক্ষাটা দিতে হবে, ক্লাসে কিভাবে জয়েন করতে হবে, আজকে এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দিব। যখনই ক্লাসে জয়েন করার সিস্টেমটা বা এক্সাম দেওয়ার সিস্টেমটা, এক্সাম এভলিউশন কিভাবে হচ্ছে সিস্টেমটা যখন দেখাবো, তখন কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন বা চ্যাট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো এই কনফিউশন নিয়ে যেন আপনাদের কোর্সটা শুরু করতে না হয়, যেন কোর্সটা আপনারা স্মুথলি চালাতে পারেন। তো এই প্রশ্নটা যারা উত্তরণের সাথে কানেক্টেড ছিলেন আসলে তাদের সাথে হয়ে যায়। এই কোর্সটা মানে উত্তরণের কোনো কোর্সের সাথে যদি আপনারা যুক্ত থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের যে সার্ভিসগুলো দেওয়া হয়েছিল, ক্লাস, পরীক্ষা, আমাদের ওভারঅল অনলাইন সিস্টেমটা, এটা আসলে আপনাদের কেমন লেগেছিল? কারণ আপনাদের এই মতের উপরেই ডিপেন্ড করে আসলে আমরা পরবর্তীতে চেষ্টা করবো আমাদের সার্ভিসগুলো আরো ইমপ্রুভ করার জন্য। তো পরবর্তী পোলটা আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। যারা যারা জুমে আছেন তারা অপশনগুলোতে ক্লিক করতে পারেন, আর যারা ফেসবুকে আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। যারা সবাই কানেক্টেড আছেন আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা আসলে আপনারা যদি এই পোলের অংশগ্রহণ করেন তাহলে আমাদের সার্ভিস সম্পর্কে আমরাও কিছুটা আইডিয়া পাবো। আমাদের দুর্বলতা যদি থাকে সেটা আমরা খুঁজে বের করে তারপর আপনাদের জন্য আরো ভালো সিস্টেম তৈরি করতে পারবো। তাই আপনাদের অংশগ্রহণটা আসলে খুব দরকার আমাদের। এর মাঝখানে কয়েকটা প্রশ্ন করে দেই। অনেকে বলেছেন ক্লাসটা ফেসবুকে হবে কিনা। না, আমাদের কোনো ক্লাসে আসলে ফেসবুকে হবে না, এটা শুধুমাত্র ওরিয়েন্টেশন সেমিনার। এই জন্য আমরা ফেসবুকে এটাকে লাইভ করতেছি। আমাদের মূল যে ক্লাসগুলো হবে, ফুল কোর্সের ক্লাসগুলো সবগুলো কিন্তু হবে জুমে, এবং সেটা কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক আপনি জুমে চলে আসবেন, জাস্ট আপনার সফটওয়্যারটা ইনস্টল করে থাকলে হবে। এবং ক্লাসের মধ্যে আমাদের সিস্টেম যেটা আছে, আমাদের দুজন টিচার থাকবেন, একজন হবে যিনি ক্লাসটা নেবেন, আরেকজন কিউএনডি তে থাকবে। তো কন্টিনিউয়াসলি একজন টিচার আপনাকে পড়াবে, তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন চ্যাট বক্সের মাধ্যমে। আর এছাড়াও আপনার যখন সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, যেটা হয়তো বা চ্যাট বক্সে জিজ্ঞেস করে জানা যাচ্ছে না, অথবা সিস্টেম নিয়ে কোনো প্রবলেম থাকবে, আমাদের ডিজিটাল সিস্টেম নিয়ে, অথবা কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা মনে হয়, এই জন্য কিন্তু আলাদাভাবে একজন টিচার থাকবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর সাথে একজন আমাদের টিম মেম্বার থাকবেন, আপনাদের কোনো যে কোনো সিস্টেম রিলেটেড যে কোনো সমস্যাগুলো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য একজন টিম মেম্বার থাকবে। তো যত ধরনের সমস্যা হতে পারে আমরা তার মোটামুটি লিস্ট করে আগে থেকেই সলিউশন গুলো করে রাখি। এর বাইরেও ডিজিটাল যুগ, অনেক সমস্যা হতে পারে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানালে আমরা চেষ্টা করি এগুলো দ্রুততম সময়ের মধ্যে সলভ করার জন্য। এবং আমরা ফিডব্যাক সিস্টেমটা সবসময় চালু রাখি। আপনারা যখনই কোনো সমস্যার কথা বলবেন, আমরা চেষ্টা করি যে যত দ্রুত সম্ভব সেই সমস্যাটা সমাধান করে নেওয়ার। তো আমি আমার পক্ষ থেকে খুব ছোট কিছু, মানে খুব অল্প কিছু সময় নিব, এরপরে আসলে আপনাদের কাছে চলে যাব, আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া শুরু করব। ইন দ্য মিন টাইমও যদি স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা চ্যাট বক্সে জানাতে পারেন। আমি জাস্ট রিটেন নিয়ে কয়েকটা কথা বলে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চলে আসবো। তো এখনো পর্যন্ত পিএসসি থেকে যেটা বলা হয়েছে, একদম সরাসরি বলা না হলেও সম্ভাব্য যে তারিখটা আমরা গেস করতেছি সেটা হলো নভেম্বরের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। তো নভেম্বরের মধ্যে পরীক্ষা হলে আমি আগে পিছিয়ে একটু বলি। সামনে 43-এর একটা প্রিলি আছে, যেটা হলো অক্টোবরের 29 তারিখ, অক্টোবর 29, 2021। এই তারিখে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটা হলো 43তম। তাই নভেম্বরের 1 তারিখ বা 2 তারিখেই রিটেন পরীক্ষা হবে, এটার সম্ভাবনা আসলে খুবই কম। তাই আপনারা মোটামুটি একটা গেস করে রাখতে পারেন যে নভেম্বরের ফার্স্ট উইকে হবে না, বাট 3rd বা 4th উইকে রিটেন পরীক্ষাটা হতে পারে। 3rd বা 4th, এটা এমনও হতে পারে যে ডিসেম্বরে চলে গেছে, বাট স্টিল আপনি এই 3rd উইকের বেশি নিজেকে প্রিপেয়ার করার সময় নেবেন না। অর্থাৎ আপনি এখন থেকে ধরে রাখবেন যে 20 নভেম্বর অলমোস্ট এর মধ্যেই পরীক্ষাটা শুরু হয়ে যাবে, 20 নভেম্বর পরীক্ষা শুরু হবে। তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেমন কিছু সিস্টেম আছে, একটা নির্দিষ্ট সময় আগে মানে অপশন দাগানো শুরু করতে হয়, যেটাকে আমরা মডেল টেস্ট বলি, মডেল টেস্ট দিতে হয় কন্টিনিউয়াসলি। রিটেনেরও কিন্তু একটা সিস্টেম আছে, এবং প্রিলি এবং রিটেন মধ্যে একটা পার্থক্য হলো যে আপনি হয়তো বা 3 মাস বা 4 মাস প্রিলিমিনারির জন্য পড়তেছেন, প্রথম 2-2.5 মাস শুধু পড়াশোনা করবেন, এবং শেষের মাসটা মডেল, যত বেশি মডেল টেস্ট দিতে যায় যত বেশি দিতে পারবেন তত ভালো হয়। বাট রিটেনের জন্য এই সিস্টেমটা কিছুটা উল্টা। এখানে আসলে প্রতিদিন এভরিডে আপনাকে পরীক্ষা দেওয়া উচিত, এভরিডে আপনাকে পরীক্ষা দিতে হবে। তার আসলে দুইটা কারণ। আপনি যদি প্রিলিমিনারি কথা বলেন, প্রিলিমিনারিতে আপনার কিন্তু সবগুলো উত্তর করতে হয় না, জাস্ট 60 to 65% আনসার করলেই এনাফ।
60 to 65% আনসার করতেছেন, আপনি ভালো মতোই প্রিলি টিকে যাবেন। কিন্তু রিটেনের জন্য কিন্তু এই ঘটনাটা সত্যি না। রিটেনে আপনাকে যেটা করতে হবে 100% আনসার করতে হবে, অলওয়েজ 100% আনসার করে আসতে হবে। এমন অনেক প্রশ্ন পাবেন যেগুলোর উত্তর আপনি জানেন না বা যেটা সম্পর্কে আপনার আইডিয়া নেই, স্টিল ওইটাকে ভাববাচ্চা আনসার করে দিয়ে আসতে হবে। হয়তো বা 5 নাম্বারের একটা প্রশ্ন আপনি পারেন না, আপনি হয়তো ভাবতেছেন এটা ছেড়ে চলে আসবেন, ছেড়ে আসলে কিন্তু আপনি 0 পাচ্ছেন। আর আপনি যদি একটু ঘুরায় পেঁচে কিছু ভাববাচ্চে সামান্য কিছু লিখে দিয়ে আসেন, আপনার লেখার স্টাইলটা যদি সুন্দর থাকে, হাতের লেখাটা একটু সুন্দর হয়, হয়তো বা স্যার 1 বা 2 নাম্বার দিয়ে দিবে। তো আপনি ভাবতেছেন 1 বা 2 নাম্বারে কি খুব বেশি কি পরিবর্তন হবে কিনা, রিটেনে কিন্তু আসলেই পরিবর্তন হয়। কারণ রিটেনের যে সাবজেক্ট গুলোতে পরীক্ষা দিতে হয়, বাংলা, ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো কিন্তু খুব কম স্টুডেন্টেরই বেসিক সাবজেক্টের মধ্যে থাকে। মানে অনার্সে আমরা খুব কমই এইসব সাবজেক্টের উপর পড়াশোনা করি। তো সেই ক্ষেত্রে আপনার এই 1-2 নাম্বার করে আপনি যদি 900 নাম্বারের মধ্যে চিন্তা করেন, প্রতি 100 নাম্বারের মধ্যে 1-2 করে যদি বেড়ে যায়, তো 900-তে 9-10 বা 15-20 নাম্বারের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। তো 15-20 নাম্বারে কিন্তু আপনি ক্যাডারের শুরু থেকে শেষ চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তোবা কেউ 550 পেলো, কেউ হয়তোবা 510 পেলো, এখানে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। কারণ ভাইবার নাম্বারটা আসলে আগে থেকে গেস করা যায় না। তাই আপনাদের মূল ফোকাসটা হবে রিটেনে। এবং ট্রাস্ট মি, আপনার রিটেন পরীক্ষা যদি খুবই ভালো হয়, তাহলে ভাইভাতে যেমনই হোক না কেন আপনার কিন্তু ক্যাডারে নাম চলে আসবে। এটা হলো পুরোটাই রিটেনের উপর ডিপেন্ড করতেছে। আর পরবর্তী যে ভাইভাটা থাকে, এটা যদি আপনি ভদ্রভাবে, নম্রভাবে, শুধুমাত্র যেগুলো পারেন, যে উত্তরগুলো পারেন সেগুলো বলে দিয়ে আসেন, বাকিগুলোতে সরি বলে আসেন, ভাইভাতে ফেল করানোর সম্ভাবনা খুব কম। এবং ভাইভাতে নাম্বারের যে ভ্যারিয়েশন রেঞ্জ, সেটা কিন্তু কিছুটা কম থাকে রিটেনের সাথে কম্পেয়ার যদি করি। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। মনে করেন রিটেন পরীক্ষাতে ডিফারেন্স গুলো কি হতে পারে দেখেন। কেউ হয়তো বা 650ও পেয়ে যেতে পারে আউট অফ 900, 900-তে 650 বা 600+ কিন্তু অনেক স্টুডেন্টই পেতে পারে। আর লোয়েস্ট মার্ক যেটা যেটা হলো মিনিমাম নাম্বার ক্যাডার সার্ভিসে জয়েন করার জন্য, লোয়েস্ট কিন্তু হলো 450। তো সাধারণত 450-এ জেনারেল ক্যাডার গুলো একটু টাফ, যদি না বিষয় ভিত্তিক কোন সাবজেক্ট আপনার থাকে, প্রফেশনাল ক্যাডার থাকে, যে হয়তো ওই বিষয়ে কোয়ালিফাই করেছে খুব কম, তো সেই ক্ষেত্রে হয়তো একটা সম্ভাবনা আছে, বাট সেটাও খুবই লো, খুবই কম সম্ভাবনা যে 450-তে পায়। এভারেজে যদি বলি মোটামুটি 500 থেকে 500-তেও খুব যে বেশি পাওয়ার সম্ভাবনা এটা আগে ছিল না, এখন হয়তো একটু আছে, যে 500 থেকে মোটামুটি 580 এই নাম্বারটাতে ক্যাডার সার্ভিসে জয়েন করা যায়। তো এভারেজ যদি চিন্তা করি 550 কিন্তু খুবই ভালো নাম্বার। যে কোনো ক্যাডার সার্ভিসে জয়েন করার জন্য 550-কে একটা পটেনশিয়াল নাম্বার হিসেবে ধরা যায়। এখন কেউ যদি 570 পায়, ওই যে যেটা বললাম 10-20 নাম্বার যদি বেড়ে যায়, আর কেউ যদি 530 পায়, তাহলে দেখতেছেন এখানে একটা ডিফারেন্স হয়ে গেল 40 নাম্বার। তো 570 যে ভদ্রলোক পেয়েছেন উনি যে ক্যাডার সার্ভিসে সুপারিশ প্রাপ্ত হবেন, 530 যে পেয়েছেন, অবশ্যই দুইজনের ক্যাডার সার্ভিসে সুপারিশ একই রকম হবে না, এবং সেটা ফার্স্ট চয়েসের উপর ডিপেন্ড করতেছে। সো সেই ক্ষেত্রে ফার্স্ট চয়েস না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই রিটেনে যেটা মাথায় রাখবেন, আপনাকে শতভাগ উত্তর করে আসতে হবে। কোন উত্তর যদি নাও পারেন, স্টিল আপনাকে ট্রাই করে আসতে হবে। এটাই কিন্তু প্রিলি এবং রিটেনের একটা বড় পার্থক্য। প্রিলিতে আপনার সব আনসার করতে হয় না, এবং সব আনসার করলে ধরা খাবেন প্রিলিতে। প্রিলিতে সব আনসার করা যাবে না, এটা কন্ডিশন। রিটেনে সব আনসার করতে হবে, এটা কন্ডিশন। তবে প্রিলিতে যেহেতু সামান্য কিছু আনসার করতে হয়, 60-65%, দ্যাটস ওয়াই আমরা মোটামুটি 1/3 যে টাইমটা থাকে, 1/3 শুধু বলি যে এই 1/3 টাইমটা আপনি শুধু দাগাবেন, মডেল টেস্ট দিবেন। এটা কিন্তু সবাই বলে থাকে দাগানোর জন্য। আর রিটেনের জন্য যেহেতু 100% আনসার করতে হবে, যে কোনো প্রশ্নে আপনাকে টাচ করে আসতে হবে, এই জন্য এইখানে লেখাটা হবে প্রতিদিন। আপনি যদি জবে থাকেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, বা আপনার মাস্টার্স চলতেছে, বা অন্য কোনো যেভাবে ব্যস্ত থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু লেখার জন্য, সেটা বাংলা এবং ইংলিশ দুইটা মিলে। তাই কয়েকটা ইনফরমেশন আমি আজ একটু বলে রাখি। এখন থেকে যখন প্রিপারেশন নেবেন, প্রতিদিনই মাথায় রাখবেন যে প্রতিদিন মিনিমাম 2 পৃষ্ঠা বাংলা লিখবেন, 2 পেজ বাংলা, এবং মিনিমাম 3 পৃষ্ঠা ইংরেজি লিখবেন। ইংরেজি আমরা কেন যেন একটু দুর্বল থাকি, দুর্বলের চেয়ে বড় কথা হলো ইংরেজিতে সবার একটা ভীতি কাজ করে, তাই ইংরেজিটা একটু বেশি লিখবেন। এবং এই লেখার সময় যে কন্ডিশন, মানে যে কাজগুলো মাথায় রাখবেন, লেখার সময় যেটা মাথায় রাখবেন, আপনি যে শব্দগুলো ব্যবহার করতেছেন, একটু দেখবেন এই শব্দগুলো একটু সুন্দর শব্দ কিনা। সুন্দর শব্দ লেখার মানে সুন্দর শব্দ যত বেশি লিখতে পারবেন, আপনার নাম্বার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং ইংলিশের ক্ষেত্রে ওয়ার্ড তো অবশ্যই আপনাকে চেক করতে হবে, সাথে গ্রামাটিক্যাল যে ভুলগুলো, গ্রামাটিক্যাল ভুল বা সেন্টেন্স মেকিং যেটাকে বলি আমরা, এই সেন্টেন্স মেকিংটা একটু চেক করবেন যে আপনার সেন্টেন্স গুলো আসলে প্রপারলি কারেক্ট হচ্ছে কিনা। তো একটা ছোট সাজেশন দিতে পারি, গুগল ক্রোম মোটামুটি সবাই ইউজ করেন, ওখানে এক্সটেনশন হিসেবে একটা কি বলে অ্যাপ বলতে পারি, একটা অ্যাপ আছে যেটা নাম হলো গ্রামারলি। তো
আপনি গ্রামারলিটা ডাউনলোড করতে পারেন। গ্রামারলিটা ডাউনলোড করলে এটার দুইটা ভার্সন আছে, ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন। পেইড ভার্সন লাগবে না, বাট স্টিল ফ্রি ভার্সনও যদি আপনি চালান, এরপর যদি আপনি গুগলেই ওয়ার্ডে ইউজ করেন আর কি, দেখবেন আপনার সেন্টেন্সের ভুলগুলো ওরা দেখাবে, এবং খুব ছোট ছোট, মানে আপনার হয়তো বা নর্মালি লিখে বুঝতে পারবেন না যে আসলে ভুলগুলো করতেছেন, বাট গ্রামারলিতে লিখে দেখবেন যে আপনার ছোট ছোট ভুলগুলো ধরাই দিচ্ছে। হয়তো বা প্রিপোজিশনের ক্ষেত্রে প্রচুর ভুল, অ্যান ইন কোথায় হবে, অন কোথায় হবে, অ্যাট কোথায় হবে, আফটার হবে নাকি থ্রো হবে, এই ভুলগুলো খুব সুন্দরভাবে দেখায় দেয়। তো এগুলো আপনারা অনেকদিন ধরে প্র্যাকটিস না করলে হয়তো বা ধরতে পারবেন না, বাট টিচার যিনি যিনি খাতা দেখবেন তিনি তো অভিজ্ঞ, উনি অনেকদিন ধরে এইসব দেখতেছেন, ওনার চোখে খুব সহজে এগুলো পড়ে যাবে। তাই লিখার প্র্যাকটিসটা হাতে তো অবশ্যই লিখবেন। যদি মনে হয় যে কোনো সেন্টেন্সে আপনার সমস্যা আছে, ইউ ক্যান চেক দিস আউট ইন গ্রামারলি। আশা করি এটা আপনার জন্য খুবই কাজে লাগবে। এটা হলো একটা কাজ। আর এর বাইরে যদি আপনাদের কোনো সফটওয়্যারের নাম জানা থাকে, আপনারা আমাকে বলতে পারেন, আমি বাকিদের সাথে শেয়ার করে দিব। সবারই উপকার হবে। যদিও ফ্রিলি রিটার্নের ক্ষেত্রে এই মানসিকতা একটু কম থাকে, সবাই ভাবে যে আমি নিজে একটু ভালো হই, আমার জিনিস অন্য কাউকে বলে দিলে ও শক্তিশালী হয়ে যাবে, এতে তো আমার শক্তিটা কোথায় থাকলো। বাট স্টিল ইউ ক্যান শেয়ার, যদি কারো শেয়ার করার ইচ্ছা থাকে, কোনো স্পেসিফিক সফটওয়্যারের নাম জেনে থাকেন আমাকে বলতে পারেন, আমি বাকিদের সাথে শেয়ার করতে পারি। তো এটা একটা সিস্টেম যে বাংলা ইংলিশ দুইটাকেই প্রতিদিন লিখতে হবে। এবং এই যে লিখার ব্যাপারটা না, যদি সম্ভব হয় এই দুইটা কাজই ট্রান্সলেশনের ক্ষেত্রে করবেন, কারণ রিটেনে ট্রান্সলেশনের গুরুত্ব মারাত্মক লেভেলের বেশি। মানে ওভারঅল 65 নাম্বার, 900-র মধ্যে 65 কিন্তু ডিরেক্টলি ট্রান্সলেশন। ইংরেজিতে 25+25 আর বাংলাতে হলো 15, 65%। আর এর বাইরেও যদি বলি আর কি, ট্রান্সলেশন করলে আপনার যেটা হবে, একটা হলো আপনি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটাতে কিছুটা ফ্লুয়েন্সি আসবে, এটা একটা। ইংলিশ টু বেঙ্গলি যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনি বেশ কিছু ওয়ার্ড শিখতে পাচ্ছেন, এটা হলো সেকেন্ড। থার্ড হলো, আপনি যদি ট্রান্সলেশন ভালো মতো করতে পারেন, আপনার কম্প্রিহেনশন আনসার করাটা সহজ হয়ে যাবে। কারণ আলটিমেটলি কম্প্রিহেনশনটা বুঝে আপনাকে বিভিন্ন সেন্টেন্স মেকিং করতে হয়, বা ওয়ার্ড গুলো গেস করতে হয়, বা তার একটা সামারি লিখতে হয়। তো সেই ক্ষেত্রে কম্প্রিহেনশনটা খুব ভালো লিখতে পারবেন। এবং ট্রান্সলেশন শুরুর দিকে যখন করা শুরু করবেন ইংলিশ টু বেঙ্গলি, তখন দেখবেন যে আপনি ট্রান্সলেশন করে ফেলছেন, বাট পরবর্তীতে পড়ে দেখবেন যে বাংলা লেখাগুলো আপনার ভালো লাগতেছে না, মানে এটা মিলে নাই, সেন্টেন্স হয়তো বা ঠিক আছে, বাট একটা যে ট্রান্সলেশনের ভাব থাকে, একটা লিখার যে মাধুর্য থাকে, সেই মাধুর্যটা আসলে নাই। এটা অনেকদিন পরে ঠিক হবে। আপনি কন্টিনিউয়াসলি মাসখানেক প্র্যাকটিস করেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, ট্রান্সলেশন ইজ ফর এভরিডে। প্রতিদিন প্র্যাকটিস করবেন, মাসখানেক পরে গিয়ে দেখবেন যে আপনার প্রথম দিনের ট্রান্সলেশন এবং 30তম দিনের যে ট্রান্সলেশন, এর মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়েছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এটা ওভারনাইট কখনোই হবে না। তো ট্রান্সলেশন ফর এভরিডে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনাদের জন্য নিজেও লিখে দিই যে ট্রান্সলেশন আপনাকে প্রতিদিন করতে হবে, যদি আপনি আসলে ভালো ক্যাডার সার্ভিসে আসতে চান এবং নাম্বারটা একটু বেশি তুলতে চান। ইংলিশের উপর একটা বড় প্রায়োরিটি থাকে। আর আরেকটা সিম্পল কাহিনী বলি, যেহেতু ক্যাডার সার্ভিসে এসে মানে চাকরিটা পেলেই তো আসলে শেষ না, চাকরিটা তো আপনাকে করতে হবে। তো চাকরি করতে গিয়ে আপনি যে সার্ভিসেই থাকেন না কেন, আপনাকে প্রচুর নথিপত্রের কাজ করতে হবে, অফিস অর্ডারের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কত সুন্দরভাবে লিখতে পারেন তার একটা বড় প্রায়োরিটি আছে। মানে আপনি ভালো লিখতে পারলে সিনিয়র যারা থাকবেন, সিনিয়র বসরা থাকবেন, তারা কিন্তু আপনাকে একটা সুনজরে দেখবে, কারণ আপনার লেখা দিয়েই কিন্তু আপনি নিজেকে ফুটাই তুলতে পারবেন। সো পাবলিক স্পিকিং এবং রাইটিং স্কিল, এই দুইটা আসলে ক্যাডার সার্ভিসের মানে দুইটা বড় হাতিয়ার। এই দুইটা ভালো মানে আপনি খুব ভালো জায়গায় চলে যেতে পারবেন। আমরা এখন অনেক জুনিয়র, বাট স্টিল আমরা যেটা ফিল করতেছি আর কি, যেসব আমাদের সিনিয়ররা খুব ভালো লিখতে পারেন, ভালো সুন্দর করে বুঝাতে পারেন জিনিসপত্র, তাদের দিকে অন্যরকম একটা কদর আছে। সো আমরাও চেষ্টা করি এটাকে প্র্যাকটিস করার জন্য। লং ওয়ে টু গো, বাট আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করতেছি যে ট্রান্সলেশন করলে বা ট্রান্সলেশনের মাধ্যমে যে আপনি রেগুলার প্র্যাকটিস করেন, আপনার রিটেন স্কিলটা বাড়বে, এবং সাথে চেষ্টা করবেন স্পিকিং স্কিলটা একটু ভালো করার জন্য। এই দুইটা যদি মার্চ করতে পারে এবং আপনি যদি ভালো থাকেন, ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, তাহলে দেখবেন আপনি একটা লং রেসের ঘোড়া হয়ে যাচ্ছে। ওকে, এই একটা কাজ করতে হবে। আর কিছু কার্যকরী ধাপ, এগুলো অলরেডি বলা আছে, যে প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত করা, রেগুলারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি রেগুলার পড়াশোনা করলে আপনার মধ্যে প্রেশার কম তৈরি হবে। আর সাথে যেটা করবেন, যেগুলো পড়তেছেন তার একটা ছোট জিস্ট নোটের মতো তৈরি করা, যেন পরবর্তীতে আপনি যখন রিভিশনের টাইম আসবে, রিটেনের সমস্যা হলো এখানে আসলে 2 বছর সময় দিলে আপনার মনে হবে যে আরেকটু বেশি পাইলে মনে ভালো হতো। তো এই জন্য রেগুলার ছোট ছোট নোট, আপনি হয়তো যেটা দেখলেই মনে পড়বে যে আপনি কি কি পড়ছেন, এরকম ছোট ছোট নোট কিছু তৈরি করবেন। এটা একাধিক কালার দিয়ে তৈরি করতে পারেন, মানচিত্রকে তৈরি করতে পারেন, বিভিন্ন বইয়ের সাহায্য নিতে পারেন, অথবা কোনো একটা গল্প পড়ে আপনার মনে হলো এই গল্প থেকে 10টা লাইন লিখে রাখা উচিত, সেটা লিখে রাখতে পারেন। উপন্যাস থেকে লিখে রাখতে পারেন, সাহিত্যে যেটা কাজে লাগাতে পারবেন, বা রচনার ছোট ছোট অংশ বের করে সেটা নোট করে রাখা। এগুলো দেখুন পরবর্তীতে যখন ফাইনালি পরীক্ষা দিতে যাবেন তখন মনে আসবে। রিটেনের বইগুলো যাদের আছে বা যারা সংগ্রহ করা শুরু করেছেন, তারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন যে রিটেন মানে হলো আসলে বিশালতা।
রিটেনে কোনো শর্টকাট বলে কিছু নাই। রিটেন হলো বিশাল। আমি প্রথমবার যখন রিটেনের বই, একটা বই দেখছিলাম বাংলাদেশ অ্যাফেয়ার্স এর, ওটা ছিল হলো 2100 সামথিং, মানে 2100 পেজের উপরে। তা আমার দেখে মনে হয়েছিল যে 2100 পেজের যদি একটা বই হয়, সেটা হলো একটা সার্টেন প্রকাশনীর, সার্টেন কি বলে কোম্পানির, সেক্ষেত্রে একটা বই পড়লে তো হবে না, কয়েকটা বই পড়তে হবে। তো এত বেশি যদি রিডিংও পড়ি আমি, তাও তো দেখা যাবে 1 বছর চলে যাবে। তাহলে এটা সম্ভব কিভাবে? বাট পরবর্তীতে দেখলাম যে সব হতো বা পড়া লাগে না, বা একই প্রশ্নকে একাধিকবার সেখানে দেয়া হয়েছে, এবং আলটিমেটলি ওগুলো কোনোটাই আমরা লিখবো না, লিখতে হবে নিজের মতো করে। সো এক সময় গিয়ে মনে হবে যে ঠিক আছে, বইয়ের সব পড়া লাগে না, হয়তো বা 2100 পৃষ্ঠা আছে, তার হয়তো বা 300 বা 400 পৃষ্ঠা পড়লেই তুমি আপনি বই সম্পর্কে একদম ফুল আইডিয়া পেয়ে যাবেন। এবং ইটস ট্রু ফর এভরি বুক। যেখান থেকে বই কিনেন না কেন বা যেখান থেকে বই পড়েন না কেন, পুরো বই আসলে পড়তে হয় না। 30 to 40% পড়লে একটা জিস্ট পাওয়া যায়। এবং মূল পরীক্ষার আগে এই জিস্ট তো আর পড়া যায় না। এই জন্য হলো ছোট ছোট নোট করে রাখলে আপনার পুরো বইয়ের মধ্যে কোন অংশটা গুরুত্বপূর্ণ, কোন অংশটা পড়া উচিত, কোনটা পড়ার দরকার নাই বা না পড়লেও হবে, এগুলো পরীক্ষার আগের দিন আপনাকে সাহায্য করবে। আর না হলে দেখবেন পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের 1 মাস মাথা ঘুরতেছে যে আবার কি পড়বো, কারণ পড়ছি তো সেই আগে, রিভিশন দিতে গেলে তো অনেক সময় লাগবে, এত সময় আমার কাছে নাই। এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন যে লিখিত পরীক্ষাগুলো হচ্ছে বা আপনি নিজে যেগুলো লিখবেন, সেখান থেকে একটা নোট তৈরি করে রাখার জন্য, এভরিডে নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আলাদা আলাদা খাতায় করবেন, আলাদা আলাদা খাতায় করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি সাবজেক্ট ধরে ধরে রিভিশন দিতে পারেন। এটা একটা। আর উত্তরণের একটা স্পেসিফিক সার্ভিস, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা আসলে সিস্টেমেটিক্যালি এটা ডেভেলপ করেছি, যে এখানে আপনি প্রতিদিন লিখিত পরীক্ষা দিতে পারবেন। এবং প্রতিদিন যে ক্লাসগুলো হবে, তার পরের দিন বা একদিন পরে হয়তো রিটেল পরীক্ষাটা হবে, এই সময়ের মধ্যে মানে একদিনে তো আর খুব বড় সিলেবাস থাকবে না। প্রথম দিকে আপনাদের মনে হবে যে অনেক কিছু পড়াচ্ছে, এত কিছু কিভাবে পড়বো, প্রথম দিকে একটু মনে হয়। বাট কিছুদিন পর, 1-2 সপ্তাহ যাওয়ার পরে দেখবেন যে একদিনের পড়াটা একদিনেই কমপ্লিট করা যায়, বা পরের দিনে যে গ্যাপটা থাকে সেদিন কমপ্লিট করা যায়। সো আজকে যে ক্লাসটা হবে সেটা কালকের মধ্যে নিজে পড়ে ছোট ছোট করে নোট করে ফেলবেন, তারপরের দিন লিখিত পরীক্ষা দিয়ে দিবেন। এবং লিখিত পরীক্ষার পর আপনাদের একটা ডেমো উত্তর বা নির্দেশনার উত্তর আমরা দিতে মানা করি, কারণ আমরা হয়তো বা একটা উত্তর দিয়ে দিলাম, ওখানে কোনো স্টুডেন্ট থাকলেও বা আপনাদের কেউ থাকলো যারা এর চেয়েও ভালো লিখতে পারে, তো সেই ক্ষেত্রে আমি তো তাকে মডিফাই করার চেষ্টা করতেছি, যে আপনারটা না লিখে আমারটা লিখেন। So আমরা এরকম চেষ্টা করি না, আমরা চেষ্টা করি সবার স্বকীয়তা বজায় থাকুক, বাট একটা স্ট্যান্ডার্ড ফলো করি, যে এইভাবে লিখলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি, বা এইভাবে লিখলে জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড। এই জন্য আমরা একটা নির্দেশনা দিয়ে দিই। আর মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কিছু নোটও দেওয়া থাকতে পারে, যে এই অংশগুলো লিখতেই হবে। সো এরকম একটা আইডিয়া আপনারা পাবেন। এবং আপনাকে যে নাম্বারিংটা করা হবে আউট অফ 50, প্রতিদিন মনে হয় 40 বা 50 নাম্বারের পরীক্ষা হবে। যদি আপনার নাম্বারটা মোর দেন 50% বা মোর দেন 55% থাকে, তাহলে বুঝবেন আপনার নাম্বার আসলেই খুব ভালো। কারণ আমরা একটু স্ট্রিক্ট রাখার চেষ্টা করি, প্রথম দিকে আমরা নাম্বার কম দেই। সো 50%-এর বেশি নাম্বার বা 55%-এর বেশি নাম্বার যদি পান, তাহলে আপনি বিশ্বাস করবেন আপনি খুবই ভালো নাম্বার পাচ্ছেন। এটা যখন মূল পরীক্ষায় চলে যাবে বা মাস 2-1-এর প্রিপারেশন যখন সাথে চলে আসবে, তখন দেখবেন এটা মোর দেন 60% চলে যাচ্ছে। তো শুরুতেই যদি নাম্বার একটু কম আসে, টেনে টুনে যদি 50%-ও পান, সুখে মানে খুশি থাকবেন যে ওকে, এখন 50% পাচ্ছি, মানে ইটস এ গুড নাম্বার, এখান থেকে আমাকে আরেকটু আগাইতে হবে, 55 বা 60%-এ যেতে হবে। এবং এটা করার একটা অন্যতম উপায় হলো প্রতিদিন লিখিত পরীক্ষা দেওয়া। আপনাদের রিকোয়েস্ট থাকবে লিখিত পরীক্ষাগুলো মিস করবেন না। এটা লম্বা সময়, সকাল থেকে রাত পর্যন্ত সময় দেওয়া থাকে, যে কোনো একটা সময়, আধা ঘন্টা বা 40 মিনিট মনে হয় লাগে, এর মধ্যে পরীক্ষাটা অবশ্যই দিয়ে দিবেন। আর এই লিখিত পরীক্ষাটা, এটা যদিও এক একজনের জন্য এক এক রকম, বাট আপনি চেষ্টা করবেন ফিক্সড একটা টাইমে দেওয়ার, ফিক্সড টাইম। আমি বলতে পারেন যে ভাই ফিক্সড টাইমের সাথে কি সম্পর্ক? সম্পর্ক একটা অবশ্যই আছে। আপনি মনে করেন একদিন দিলেন সকালে, একদিন দিলেন রাতে, একদিন দিলেন দুপুরে, একদিন দিলেন বিকালে, আপনার মধ্যে পরীক্ষা দেওয়ার যে আগ্রহ, সেটা আসলে পরিপূর্ণভাবে তৈরি হবে না। বাট আপনি যদি ঠিক করে রাখেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, যে আপনি ভাবলেন যে যেদিনই পরীক্ষা থাকবে আমি এক্স্যাক্টলি 11টা থেকে শুরু করব, 11টা 30-এ শেষ করে ফেলবো AM, এটাও AM। অন্য একজন কেউ ভাবলো যে না, আমি এক্স্যাক্টলি 2টা থেকে শুরু করব এবং 2টা 30-এ পরীক্ষা শেষ করবো। প্রতিদিন যদি আপনি এই সময়টা পরীক্ষা দেন, কিছুদিন যাওয়ার পর দেখবেন আপনার বায়োলজিক্যাল ক্লক অটোমেটিক আপনাকে বলতেছে যে 2টা বাজে পরীক্ষা, তার আগে পড়া শেষ করতে হবে। আপনি এটা রাতেও করতে পারেন, বাট রাতে হলো যারা চাকরিজীবী তাদের জন্য ইটস ওকে, তাদের যেহেতু সময় পাওয়া যায় না। যারা চাকরি ছাড়া শুধু প্রিপারেশন নিচ্ছেন, আমি বলবো রাতটা অমিট করার জন্য, রাতের আগেই পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য। রাতে আসলে পরীক্ষা দেওয়া বা রাতে মূল পরীক্ষা দেওয়ার যে ফিলিংটা, ওটা একটু কম আসে। যারা চাকরিজীবী তাদের আসবে, কারণ তাদের তো আর অপশন নাই, তাদেরকে ওই রাতেই দিতে হবে। সো তাদের জন্য আলাদা। যারা শুধু এই প্রিপারেশনটা নিচ্ছেন, তারা চেষ্টা করবেন দিনের মধ্যে কোনো একটা সময়, ফিক্সড সময় প্রতিদিন পরীক্ষাগুলো দেওয়ার জন্য, যেন আপনার বায়োলজিক্যাল ক্লক আপনাকে প্রিপেয়ার করে রাখে, ওই সময়টা আসলেই যেন আপনার মনে হবে এখন পরীক্ষা, এখন পরীক্ষা দিতে হবে। তো এটা একটা সিস্টেম আমাদের আছে, আপনারা রেগুলার পরীক্ষা দিতে পারবেন, ইটস গুড ফর আস।
আর নাম্বারগুলো অলরেডি বলা আছে আপনাদেরকে, কোনটা কোন নাম্বার, মানে কোনটাতে কত নাম্বার। জাস্ট একটা জিস্ট বলে দেই, বাংলাতে যদি আপনি মোর দেন 50% বা 52% নাম্বার পান, ইটস এ ভেরি গুড নাম্বার, খুবই ভালো নাম্বার। আনলেস আপনার অনার্সের সাবজেক্ট বাংলা, বা আপনি আগে থেকেই বাংলা সম্পর্কে প্রচুর পড়াশোনা করছেন, ছোটকাল থেকে গল্প উপন্যাস পড়া আছে, সেই ক্ষেত্রে হয়তো আপনি 55% বা 58%, 60% অনেক বেশি নাম্বার, এখানে 58% নাম্বার পেতে পারেন, এটা হলো এক্সিলেন্ট। বাট 50 থেকে 52 এটা ভালো নাম্বার। 50তে মানে ইংরেজিতে শুরুতে একটু সমস্যা, 50% নাও পেতে পারেন, বাট চেষ্টা করবেন কোনোভাবে যেন 50% নিচে নাম্বার না নামে। কারণ 50%-এর নিচে নাম্বার না আপনি আপনার নাম্বারটা যোগ হবে, বাট আপনি ওভারঅল একটা বড় ঝামেলায় পড়বেন। সো ইংরেজিতে 50% ইজ গুড নাম্বার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে মোটামুটি 110 চেষ্টা করবেন উপরে তোলার, এখানে পাওয়া যায়। আমাদের মূল আমরা যে পরীক্ষাগুলো দিব এখানে হয়তো একটু নাম্বার বেশি, মানে দিব না, একটু কাটাকাটি করবো বেশি, বাট মূল পরীক্ষায় 110 পেয়ে যাবেন। আন্তর্জাতিকে 55, এটা একটা ভালো নাম্বার, চেষ্টা করবেন 55+ রাখার জন্য, তাহলে মানসিক শান্তি থাকবে। গাণিতিক যুক্তি ও মানসিক যোগ্যতা, এখানে একটা ছক্কা মারার ব্যাপার আছে, এখানে যেন কোনোভাবে 85 এর নিচে না নামে। 85 এর নিচে নামলে আপনি এটা শিওর থাকেন অনেক স্টুডেন্ট আছে যারা এখানে 80+ পাবে, 85 এর নিচেই কিন্তু রিস্কি। সাধারণ বিজ্ঞান, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডরা এখানে ইজিলি 65 তুলতে পারবেন, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হয় এখানে 72 বা 73 তোলাটা খুব বেশি টাফ হবে না। তো এগুলো একটা রাফ নাম্বার দিয়ে দিছি, এবং নাম্বারগুলো যদি আপনি যোগ করেন দেখেন, কয়েকটা জায়গায় 50-55 বা 50-52% বলতেছি, কয়েকটা জায়গায় পার্সেন্টেজটা বেশি, ওভারঅল দেখবেন এটা 60%-এর উপরে চলে গেছে। এবং 60% মানে হলো আপনি 900-কে যদি 60% দিয়ে গুণ করেন সেটা হলো 540। আগে কিন্তু বলছিলাম যে 550, এটা কিন্তু খুবই ভালো নাম্বার। তো 540 মানে হলো সেই 550-র কাছাকাছি নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতেছি। চেষ্টা করবেন আপনার প্রিপারেশনটা যেন এমন ভাবে হয় ওভারঅল পরীক্ষায় আপনি 550-র আশেপাশে নাম্বার পান, খুব কমও যেন না পান। ঠিক আছে, বেশি পেলে তো ভেরি গুড আলহামদুলিল্লাহ, বাট কম যেন না আসে। এই এই গেসটা একটু মাথায় রাখবেন যে কোন সাবজেক্টে আপনাকে কত তুলতে হবে। এটা পার্সন টু পার্সন চেঞ্জ হতে পারে, কেউ হয়তো বা গাণিতিক যুক্তিতে একটু বেশি দুর্বল, সে হয়তো বা বাংলায় আবার অনেক ভালো, সেক্ষেত্রে হয়তো বা বাংলায় সে 60%-এর বেশি নাম্বার তুলতে পারে। বাট আমি যেটা বললাম এটা এভারেজ ইনফরমেশন বললাম। আর আরো কিছু কাজ করতে হবে, ডেটাবেস তৈরি করে রাখা, এবং কোনো বই থেকে ডেটা মুখস্থ করার কথা বলি নাই, নিজে থেকে ডেটা, অর্থাৎ জিডিপি হারগুলো আপনি নিজে নিজে চিন্তা করবেন। আপনি মনে করেন পরীক্ষা দিচ্ছেন 2021 সালে, আপনি 2020 সালেরটা মুখস্থ করবেন ভালো মতো, যেন 2019 সালেরটা মুখস্থ করলেন, 2018 সালেরটা মুখস্থ করলেন, করার পরে আপনি মনে করেন এগুলো পয়েন্ট আকারে বসালেন, বসায় একটা গ্রাফও মনে রাখলেন। তো ফাইনাল পরীক্ষার দিন আপনার মনে করেন যে 3টা ডাটা মনে নাই, না থাকতেই পারে, স্টিল আপনার গ্রাফটা তো মনে আছে। আপনি হয়তো বা 2020 সালে লিখলেন যে এখানে ছিল 8 দশমিক, এখানে সরি কমে গেছিল 5.14, আর 2019 সালে একটু বেশি ছিল, তাহলে গ্রাফটা দেখাই দিলেও কিছুটা বোঝা যাবে যে জিডিপিটা বাড়তেছে নাকি কমতেছে। এরকম গ্রাফগুলো নিজে নিজে আঁকবেন যেন পরীক্ষার হলে একটু সহজে ইউজ করা যায়। দেন আরেকটা ইনফরমেশন, সেটা হলো বারবার পড়া। প্রিলিতে ও বারবার পড়তে হয়, রিটেনে তার চেয়েও বেশি বারবার পড়তে হবে, কারণ কোন প্রশ্নটা কোন জায়গায় গিয়ে কাজে লাগবে আপনি জানেন না, বা কোন তথ্যগুলো কোথায় কাজে লাগবে সেটা জানেন না, এজন্য বারবার পরে রেডি করে রাখা। যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, আমার সময় আমিও একটা বড় বই মানে কি পেজ দিয়ে দিয়ে মোটা খাতা হয়ে গেছিল আর কি, ওখানে আমি মনে করেন যে বাংলাদেশের যখনই অর্থনৈতিক সমীক্ষা পেয়েছি নিজের মতো করে ডাটাগুলো লিখে রেখেছি। সো আমার বেশ কিছু একটা আমাদের সময় একটা প্রশ্ন ছিল যে সোশ্যাল সিকিউরিটি নেট, এসএসসি, এসএসএন, সোশ্যাল সিকিউরিটি নেটের জন্য আমি ভাবতাম যে সোশ্যাল সিকিউরিটি নেট কোথায় কোথায় আমি ব্যবহার করতে পারবো, এটা যদি এক্সাম্পল হিসেবে বলি। একটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, গভর্নমেন্টের সাফল্য নিয়ে যদি প্রশ্ন আসে আমি ইউজ করতে পারবো। 2, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যদি প্রশ্ন আসে বা সামাজিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসে আমি সেখানে ইউজ করতে পারবো। তারপর যদি বলি অগ্রগতি, বাংলাদেশের অগ্রগতি কি হয়েছে মানে সর্বশেষ 10 বছরে, আমি সেখানে ব্যবহার করতে পারবো। তারপর যদি আমাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের এই যে কি বলে ইকোনমিক রিভিউ, মানে অর্থনৈতিক খাতে আর কি, অর্থনৈতিক খাতে অর্থনৈতিক খাতে কোন অংশটা বর্তমানে প্রাধান্য বেশি পাচ্ছে, দ্যাট ইজ সোশ্যাল সিকিউরিটি নেট, এটা নিয়ে উত্তর করা যেত। তারপর মনে করেন আমাকে বললো যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সমাজ বা মানুষ যারা আছে তাদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন করে, তাহলে আমি বলবো যে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এসএসএন এর মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। তো একই ইনফরমেশন, একটা ইনফরমেশন যে কাকে কত টাকা ভাতা দিচ্ছে, কত বছর বয়সে ভাতা দিচ্ছে, ভাতাটা দেওয়ার সিস্টেমটা কি, অনলাইনে দেওয়া হচ্ছে না অফলাইনে দেওয়া হচ্ছে, এবং নিবন্ধন গুলো কিভাবে করা হচ্ছে,
এই কয়েকটা ইনফরমেশন আমি একবার শিখে রাখতাম এবং মাথায় রাখতাম, সাথে এরকম বক্স করে রাখতাম যে এইটা আমি কোথায় কোথায় কাজে লাগাতে পারবো। তাহলে যখন প্রশ্নটা লিখতে যাব, যদি আমি দেখি যে বাংলাদেশ রিলেটেড অগ্রগতি দেখাতে যাচ্ছে, আমি লিখলাম যে সোশ্যাল সিকিউরিটি নেট, ডাটাগুলো দিয়ে দিলাম, একটা চার্ট এঁকে দিলাম, সিম্পল হিসাব, সহজে কিভাবে অ্যাপ্লাই করা যায়। এগুলো আপনারাও নিজেদের জন্য ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো বর্তমানে যদি বলি যে কোভিড রিলেটেড যে মহা অতিমারি মোকাবেলা করতেছে গভর্নমেন্ট, কিভাবে করতেছে, কত জায়গায় করতেছে। ফার্স্ট অফ অল যদি আমি বলি যে প্রথমে কি করছে গভর্নমেন্ট, প্রথমে হলো বৃদ্ধ যারা ছিল, বা বৃদ্ধ বলাটা ঠিক হচ্ছে না, 50+ যারা ছিল তাদেরকে সিকিউর করছে। কেন? রিজন দিতে হবে যে মৃত্যুর হার বা আক্রান্ত হওয়ার হার, আইসিইউতে ভর্তি হওয়ার হার এখানে নাজুক ছিল, এখানে মানুষজন দুর্বল ছিল, তাহলে প্রথমে ওদেরকে সিকিউর করার চেষ্টা করছে। দেন হলো বয়স একটু কমানোর চেষ্টা করছে, 40 বা 45 বা পরবর্তীতে 25 করা হয়েছে। এটা হলো একটা সিস্টেমেটিক ওয়ে যে বয়সের মাধ্যমে আস্তে আস্তে আগাইছে। এর বাইরে কি করছে? এর বাইরে করছে হলো যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে বা চাকরি করতে যাচ্ছে, তারা হলো বাংলাদেশের ইকোনমিটাকে ধরে রাখে বা ভাবমূর্তি ধরে রাখে, তাদেরকে সিকিউর করতে হবে। তারা হয়তো বা বয়সের মধ্যে আসতেছে না, তাহলে অর্থনৈতিক খাত দিয়ে কিন্তু চিন্তা করতে হবে বা শিক্ষা খাত দিয়ে চিন্তা করতে হবে। দেন হলো এডুকেশন ইনস্টিটিউশন গুলোকে রিওপেন করার জন্য কি করতেছে, টিচার, স্টুডেন্ট এবং কাজ যারা করে, কর্মচারী বা কর্মকর্তা, সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছে। এরকম যে ক্যাটাগরি গুলো করা হচ্ছে, আপনি ক্যাটাগরি গুলো মনে রাখবেন, তাহলে এই সবগুলো ক্যাটাগরি কিন্তু একটা ভ্যাকসিন ডিপ্লোমেসির অংশ হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এইভাবে ইনফরমেশন শেখার সাথে সাথে ইনফরমেশন কোথায় কাজে লাগাতে হবে সেটাও বের করে রাখবেন। যদি একা একা না পারেন, টিচারকে জিজ্ঞেস করতে পারেন, অথবা যারা পড়াশোনা করতেছেন একসাথে একসাথে রুমে বসে বা মেসে থেকে, তারা নিজেরা আলোচনা করতে পারেন যে এই ইনফরমেশন আমি কোথায় কোথায় কাজে লাগাবো। সেগুলো বারবার পড়বেন এবং বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সেক্টর গুলো নিজেরা বের করে রাখবেন, তাহলে দেখবেন খুব কাজে লাগবে। ওকে, আচ্ছা, সার্ভিস রিলেটেড ইনফরমেশন গুলো মামুন ভাই শেয়ার করবে, আমি একটু সিস্টেমে নিয়ে যাই আপনাদেরকে। এখান থেকে আমি একটু লিভ নিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি নতুন একটা। একটু আমাকে চ্যাট বক্সে কনফার্ম করেন তো যে আমার নতুন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। চ্যাট বক্স, কমেন্ট, অথবা ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। একটু সিস্টেমটা দেখাই দিই যে কিভাবে পরীক্ষাগুলো দিতে হবে, এটা একটু দেখাই দিই। সো প্রথম যে কাজ, আপনারা উত্তরণ একাডেমিতে যাবেন। এই পেজটার সাথে পরিচিত হওয়ার কথা। এখানে জয়েন নাও এই অপশনটাই হলো স্টুডেন্টদের জন্য, এখান থেকে আপনারা সরাসরি জয়েন করতে পারবেন। জয়েন নাও ক্লিক করলেই, আসলে এটা আসবে না, সরি, আমারটা লগ ইন করা আছে এই জন্য এরকম আসবে, স্টুডেন্ট লগ ইন আসবে। স্টুডেন্ট লগ ইনে আপনাদের একটা নাম্বার থাকার কথা, সেই নাম্বারটা ইনপুট দিবেন আপনারা, আমার জন্য যেটা হলো 1639055। এরপর একটু নামটা চেক করে নিন। অনেক সময় হয় কি, আপনি একটা নাম্বার হয়তো ভুল দিয়েছেন, ওই নাম্বার হয়তো অন্য কেউ আছে, তার নাম চলে আসে। সো নিক নেমটা একটু চেক করে নেবেন, দেন পাসওয়ার্ড দিয়ে চলে যাবেন। এখানে দুইটা অপশন পাবেন, লেকচার এবং এক্সাম। লেকচার এবং এক্সাম দুইটা। সো দেখবেন প্রথমে মানে বাই ডিফল্ট আকারে লেকচার গুলো দেওয়া থাকে, এক্সাম দেওয়ার জন্য কিন্তু পাশেরটাতে যেতে হয়। এটা কিন্তু মানে অনেকেই মনে করে যে আমার এক্সাম গুলো কোথায়, সো এখানে একটু বলে দিলাম লেকচার এবং এক্সাম আলাদা। তো প্রথমে লেকচারের গুলো কথা যদি বলি, আপনাদের আপকামিং লেকচার যদি থাকে সেটা কিন্তু এখানে দেখানো হবে, আপাতত আমার এখানে নাই। সো আমি যেটা করব, আপনাদের পাস্ট লেকচার গুলো দেখাই দিব, এখানে পাস্ট লেকচার গুলো থাকবে। সো বাই ডিফল্ট আপনি ঢুকলেই আপকামিং লেকচার যদি থাকে সেটা দেখতে পারবেন। আর যদি কোনোদিন লেকচার মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আগের যে ক্লাসটা সেটা হলো পাস্ট লেকচারে দেখতে পারবেন। এই হলো দুইটা অপশন, ঠিক আছে? তো এখানে স্টাডি মেটেরিয়ালস মানে হলো টিচার যে স্লাইড দিয়ে পড়িয়েছেন সেটা পাবেন, রিপ্লাই ভিডিও, টিচার যে ক্লাসটা নিয়েছেন এটা ভিডিও আকারে থাকবে, কোনো কারণে যদি মিস হয়ে যায় অবশ্যই এটা পরবর্তীতে দেখে নেবেন। আমরা বলে থাকি যে নর্মালি একদিনের বেশি দেরি করবেন না, মানে এই ভিডিও আপনার এখানে অগণিত দিন থাকবে, আপনি রিটেন পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিও থাকবে। বাট স্টিল আপনি দুইটা ভিডিও যদি জমাই ফেলেন, একসাথে 3টা ক্লাস করতে আপনার অনেক প্রেশার তৈরি হবে। সো এখানে একটু রেগুলার থাকার চেষ্টা করবেন। এই হলো লেকচারের অপশনটা। আর এক্সামের অপশনটা যদি বলি, এখানেও কিন্তু পাস্ট আপকামিং দুইটাই আছে। সো আপকামিং এক্সামটা এখানে দেখা যাবে। দেখেন আমি যদি একটু লেকচারটা আপনাদের দেখাই, সরি এক্সামটা একটু দেখাই, এটা হলো রিটেন পরীক্ষা, ইনস্ট্রাকশন দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, কয়টা প্রশ্ন আছে সেটা দেয়া থাকবে, এবং কি কি করা যাবে কি কি করা যাবে না সেটাও বলা থাকবে। এখানে ভার্সন দিবেন বাংলা, আপাতত আমরা ইংলিশ ভার্সন শুরু করিনি, এখনো পর্যন্ত বাংলায় পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। দেখেন আপনার প্রশ্নগুলো চলে আসছে, সাথে টাইমার কিন্তু চালু হয়ে গেছে। এবার প্রশ্ন দেখলেন, আমি একটু রিকোয়েস্ট করবো প্রথমে 4টা প্রশ্ন দেখে নেবেন,
4টা প্রশ্ন দেখার পরে আপনি উত্তর লেখা শুরু করবেন, যে কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন। এই হলো 4টা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হয়তো বা কি আসলো, সংবিধানের গুরুত্ব বৈশিষ্ট্যগুলো লিখেন, এটা আপনি লিখলেন। দেন লিখার পর আপনাকে কি করতে হবে, যদি আপনি মোবাইল দিয়ে ট্রাই করেন, মোবাইলে হলো জাস্ট এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করলে আপনার মোবাইলে ওই ভিডিও ছবিগুলো যেখানে থাকে গ্যালারিতে চলে যাবে, এটা হলো মোবাইলের জন্য। আর যদি ল্যাপটপে দেন, এখানে ক্লিক করলে আপনার ওই ইয়াটা চলে আসবে, কি বলে এটাকে, ডেস্কটপ বা যেখানে ছবি আছে। তাই মনে করেন এই ছবিটা দিতে চাই, ছবিটা এখানে চলে আসছে। খুবই সিম্পল। এবং এটা আপনাকে রিসাইজ সাইজ কিছুই করতে হবে না, ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি সাইজ করে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হবে, আপনার হয়তো একাধিক ইমেজ লাগবে, সো অপশন দেখতে পাচ্ছেন আপলোড মোর ইমেজ, সেক্ষেত্রে আমি আরেকটা ছবি দিলাম, বা আরেকটা ছবি যদি লাগে সেটা দিলেন। এখন এমনও হতে পারে আপনি হয়তোবা পুরো মানে পরের ছবিটা আগে দিয়ে দিচ্ছেন, আগের ছবিটা পরে দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি মুভ করতে পারবেন এগুলো, সিরিয়ালটা যেন ঠিক থাকে আর কি, টিচার যেন দেখতে পারে যে কোনটা শুরু কোনটা শেষ। সেই ক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন। এভাবে দেওয়ার পরে সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, লাস্টে ছবি তুলতে আর আপলোড করতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে, সেটা আমরা এক্সট্রা হিসাব করে এখানে দেই। দেন লাস্টে গিয়ে আপনি কি করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে প্রিলিমিনারিতে যেটা হয় আর কি, যে সাথে সাথে আপনাকে রেজাল্ট দিয়ে দেয়। রিটেনে কিন্তু এরকম হবে না, কারণ রিটেনের যে ক্যালকুলেশন এটা তো একজন টিচারের কাছে যাবে, উনি এভালুয়েশন করবেন, তারপর আপনার কাছে রিপোর্ট আসবে। সো আপনাকে বলবে এক্সাম এভালুয়েশন ইজ পেন্ডিং। টিচার যখনই খাতাটা দেখে ফেলবেন, তখনই কিন্তু আপনাকে রেজাল্টটা দেখানো হবে, বা কত নাম্বার পেয়েছেন সেটা দেখানো হবে। ঠিক আছে, এই হলো মোটামুটি কিভাবে পরীক্ষা দিতে হয়। আর আমি একটা খাতা দেখাই, যেটাতে মনে করেন এভলিউশন হয়ে গিয়েছে, এমন একটা খাতা দেখাই। এক্সামে গেলাম, ওটা তো আর আপকামিং এ থাকবে না, সেটা থাকবে পাস্ট এক্সামে। তো মনে করেন এরকম একটা এক্সামে গিয়ে ভিউ রেজাল্ট আমি দেখতে যাচ্ছি। ভিউ রেজাল্ট, আচ্ছা, যেটা দেখা যাচ্ছে যে ভিউ রেজাল্ট যখন আপনি দিবেন, এই হলো আপনার প্রশ্ন, এখানে এটা হলো আপনার উত্তর। উত্তরের মধ্যে তো টিচার এখানে মার্কিং করে দিবে যে কত নাম্বার পাইছেন, কোথায় ভুল হয়েছে, কোন জায়গাটা ঠিক করা উচিত। সাথে আপনি এই নির্দেশনা, এটা কিন্তু আগে ছিল না, এখন পাবেন। নির্দেশনাতে দেখাতে হবে যে কি কি থাকতে হবে, যেমন সংবিধানের সংজ্ঞা থাকতে হবে, ক্যাটাগরি দিতে হবে, কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, লিখিত দুষ্পরিবর্তনীয় মৌলিক ন্যায়পাল নির্বাচন প্রক্রিয়া, এরকম গুরুত্বপূর্ণ কথা থাকতে হবে। শুধু এগুলোই থাকতে হবে এটা কিন্তু বলি নাই, এগুলো থাকতে হবে, এর বাইরে লিখলে আরো ভালো। মৌলিক অধিকার মানবাধিকার নিয়ে ব্যাখ্যা করতে হবে। দেন হলো আমরা সর্বোচ্চ কত নাম্বার দিচ্ছি, মানে এর বেশি দেওয়া হবে না এখনো। এবং কোথায় ভুল করলে নাম্বার কাটা যাচ্ছে, এটাও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদাভাবে ক্যাটাগরি আকারে আমরা দিয়ে দিয়েছি। এই হলো কাজ। সো আপনি পরীক্ষা দেওয়ার পর যখন সাবমিট করবেন, খাতা যখন আপনার এভালুয়েশন হয়ে যাবে, তখন আপনি কত নাম্বার পেয়েছেন, কোথায় ভুল করেছেন, এবং কি লিখলে আরেকটু বেশি নাম্বার পাওয়া যেত, এই ইনফরমেশন গুলো এখান থেকে পেয়ে যাবেন। তাহলে ক্লাস, এক্সাম এন্ড এভালুয়েশন, এই তিনটে হলো আপনাদের মূল কাজ। এর বাইরে তো আবার বলেছিলাম যে মান্থলি অ্যাফেয়ার্স এর কথাটা আগে বলেছিলাম। মান্থলি অ্যাফেয়ার্স এ আপনাদের যে ইনফরমেশন গুলো দরকার হয় প্রতি মাসে, সম্পাদকীয় বলি আর কি, এই সম্পাদকীয় গুলো আমরা পেয়ে যাবেন। সো এখানে ক্যাটাগরি করা আছে, বাংলাদেশ, ইকোনমিক, ইন্টারন্যাশনাল, আর মাসও আপনি সিলেক্ট করতে পারবেন, কোন মাসের ইনফরমেশন দরকার সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। আর আমাদের নিউজ এবং নোটিশ এটাও খুব অ্যাক্টিভ, যখনই কোনো পরীক্ষার নোটিশ হয় আমরা এটা এখানে অ্যাড করে রাখি। সো আপনারা এখানে ঢুকলে নিউজ এবং নোটিশ থেকেও সব ধরনের নোটিশ পেয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে হলো ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট মোটামুটি এখনো পর্যন্ত বাংলাদেশের বেস্ট ওয়েবসাইটদের মধ্যে একটা। তো আমি আমার ইয়াতে চলে যাই। আমি বলেছিলাম যে আমার পক্ষ থেকে আজকে কথা কম হবে, এখন আপনাদের কাজ, আপনারা আমাদের প্রশ্ন করতে পারবেন, সেটা ডিরেক্টলি রিলেটেড টু সাবজেক্ট হতে পারে, অথবা ডিরেক্টলি রিলেটেড টু বিসিএস হতে পারে, অথবা সিস্টেম হতে পারে। চ্যাট বক্স ওপেন আছে, কিউ&এ ওপেন আছে, আমি এই দুইটাই ওপেন করে রাখতেছি, আপনারা প্রশ্ন করেন। এর মাঝখানে মামুন ভাই যে যদি থাকেন, একটু কোর্সটা সম্পর্কে বলে দেন। আপনি কোর্সটা সম্পর্কে বলেন, আর যাদের প্রশ্ন করার আছে তারা প্রশ্ন করতে থাকেন, আমি আপনাদের প্রশ্নগুলো দেখতেছি, আর এরপর আমি উত্তর দেওয়া শুরু করব। সৌরভ দা, খাতা হ্যাঁ যে দাদা। রিচেক করা যাবে ওই বিষয়টা একটু বলে দেন। খাতা পূর্ণ মূল্যায়ন, খাতা যদি কারো মন মতো না হয় সেটা যে আবার রিচেক করে মানে দেখা যাবে, সেটা একটু বলেন। হ্যাঁ, আমি এটা একটু বলি, এটা মিস হয়ে গেল। আপনাদের খাতাটা আসলে ডাবল চেকিং করা হয়। আমরা প্রথম দিকে একবার চেকিং করে খাতা দিতাম, পরে ডাবল চেকিং করা হয়, এই জন্য হয়তো বা পরের দিনই খাতা পাবেন না, একদিন পরে পেতে পারেন। এবং আপনারা খাতার মধ্যে যদি কোনো ধরনের এমন হয় যে কনফিউশন থাকে, যে আপনি ভাবতেছেন আপনি যেটা লিখছেন সেটা ঠিক, বাট আপনাকে নাম্বারটা যেটা দেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত না, সেই ক্ষেত্রে আপনি ওখানে একটা অপশন থাকবে রিভিউ অপশন,
আপনি রিভিউ করতে পারেন, আপনার খাতাটা আবারও চেক করা হবে। তো নর্মালি আমাদের এই রিভিউতে আমরা খুব বেশি চেঞ্জ পাই না। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে আমাদের টিচাররা যে নাম্বারগুলো দেয় সেগুলো সাস্টেইন করে। তার কারণ হলো খাতাগুলো ডাবল চেক হওয়ার ফলে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। বাট স্টিল আপনাদের মনে হতে পারে একটা সার্ভিস, আপনাদের জন্য রিভিউ অপশনটা রাখা আছে। যে কোনো পরীক্ষা দেওয়ার পর যদি আপনার মনে হয় যে না এই উত্তর নাম্বার যেটা দেওয়া হয়েছে এটা জাস্টিফাই না, এভাবেই কেন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি রিভিউ অপশনটা ইউজ করতে পারবেন। এবং যে খাতাটা কেটেছেন সে হয় নাম্বার কমাবে বাড়াবে বা একটা ব্যাখ্যা দিবে যে কেন আসলে নাম্বারটা দেওয়া হয়েছে। তো এটা একটা ভালো সিস্টেম আপনাদের জন্য। ওকে মামুন ভাই। ধন্যবাদ ভাইয়াকে। তো 41তম বিসিএস লিখিত উত্তরণের আমাদের যে সার্ভিসগুলো থাকবে সেই সার্ভিসগুলোর মধ্যে 80টা লেকচার ক্লাস হবে। টোটাল 80টা লেকচার ক্লাস হবে। সেটা শুরু হবে হচ্ছে প্রতিদিন সন্ধ্যার পর 7:30 থেকে। 80টা ডেইলি এক্সাম, প্রত্যেকটা ক্লাসের উপরে আলাদা আলাদা ডেইলি লিখিত এক্সাম দিতে পারবেন, যেটা ভাইয়া বললো। তারপর প্রত্যেকটি ক্লাসের জন্য লেকচার শিট পাবেন, প্রিন্টেড লেকচার শিট, যেটা অলরেডি আমাদের ব্রাঞ্চ গুলাতে ম্যাক্সিমাম লেকচার শিট আছে। আপনারা এখান থেকে ভর্তি হওয়ার সময়ই সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের বাংলাদেশে বলতে গেলে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ব্রাঞ্চ আছে, 58টা ব্রাঞ্চ আছে। কিছু কিছু জায়গায় আমাদের ব্রাঞ্চ নেই, সে জায়গায় আমাদের প্রতিনিধি অবস্থান করতেছে। তো এই করোনাকালীন সময়ে আমাদের প্রতিনিধির কাছে ফোন দিয়েও আপনি ওখান থেকে ভর্তি এবং প্রিন্টেড শিট সংগ্রহ করতে পারবেন। একটি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক দেওয়া হবে। আমাদের টোটাল 10তম থেকে শুরু করে 40তম বিসিএস পর্যন্ত লিখিত পরীক্ষা যতগুলো হয়েছে বিসিএস এর, এগুলো সবকিছু মিলে একটা প্রিন্টেড কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। 2টা ম্যাপ বুক দেওয়া হবে। এটা খুবই সুন্দর 2টা ম্যাপ বুক। একটা হচ্ছে মানচিত্রে বাংলাদেশ আর একটা হচ্ছে মানচিত্রে বিশ্বে। ঠিক আছে, 2টা মানে খুবই সুন্দর করে করা হয়েছে। এটা খুবই উপকারে আসবে রিটার্নের জন্য। আর প্রত্যেকটা ক্লাসের জন্য পিডিএফ লেকচার শিট পাবেন, যেটা হচ্ছে যে টিচার যেটা অ্যানোটেট করে করে আপনাদের পড়াবে, ঠিক সেটাই আপনারা ভিডিও রিপ্লে যেখানে দেখতে পাবেন ঠিক তার পাশেই দেখবেন স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে এই পিডিএফ ক্লাস নোটটা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে জিনিসটা দেখতে পাবেন। আর টোটাল কোর্সের পেমেন্ট ধরা হচ্ছে আমাদের 10,000 টাকা। আর যারা শুধু ক্লাস করবেন না, ক্লাস বাদে বাদ বাকি সব সার্ভিস এর মধ্যে এই 80টা লেকচার ক্লাস বাদে বাদ বাকি সবগুলা সার্ভিস থাকবে, সেটা হচ্ছে এক্সাম প্যাক। এক্সাম প্যাকের জন্য হচ্ছে 6,000 টাকা ফি। এটা হচ্ছে ক্লাস ছাড়া আপনি সবগুলা সার্ভিসই নিতে পারবেন। ঠিক আছে, তো অলরেডি আমাদের ওয়েবসাইটে আমাদের রুটিনটা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে ক্লাস শুরু হবে। ওয়েবসাইটে আমাদের যে কোর্স সমূহ আছে ওখানে ভাইয়া, তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই। হ্যাঁ শিওর শিওর। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে আমাদের এই আওয়ার কোর্সের মধ্যে গেলে, uttron.academy-তে ঢুকে আওয়ার কোর্সের মধ্যে গেলে এখানে নিচের দিকে দেখবেন এই যে 41তম বিসিএস লিখিত ফুল কোর্স। এটার মধ্যে আপনি যখন ঢুকবেন তখন নিচের দিকে এই যে ক্লিক হেয়ার ডাউনলোড রুটিন সম্পূর্ণ নতুন ব্যাচ, এখানে লেখা আছে সম্পূর্ণ নতুন ব্যাচের রুটিন। এখানে রুটিনটা দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আমাদের পুরো রুটিনটা এখানে দেখা যাবে। রুটিনের মধ্যে সবকিছু বিস্তারিত দেয়া আছে এতক্ষণ যেটা বললাম। আর এই 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ক্লাস টাইম সন্ধ্যা 7:30। 17 তারিখ থেকে শুরু হবে। প্রথম ক্লাসটা হচ্ছে গাণিতিক যুক্তি 1 এবং এইটার যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশ বিষয়বলী 1 যেদিন হবে 20 তারিখে শুক্রবার, এই দিন এসে এটার পরীক্ষা হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে আপনি একদিন করে গ্যাপ পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য। 17 তারিখের পরীক্ষা যে 20 তারিখে হবে, 18 তারিখের পরীক্ষা 21 তারিখে হবে, এভাবে পরীক্ষাগুলো হবে। সো এক্সাম এবং ক্লাসের রুটিনটা সুন্দরভাবে এখানে দেয়া আছে এবং এখানে সিলেবাসটাও আলোচনা করা আছে। আমাদের কোন কোন লেকচারের উপরে কতটুকু পড়ানো হবে এই সিলেবাসটাও এখানে সুন্দরভাবে দেয়া আছে। এবং নিচে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলা ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে। তো যাদের জেলায় আমাদের এই ব্রাঞ্চগুলো নাই, তো আপনার পাশাপাশি যে জেলায় আছে সেই জেলায় ফোন করে
আপনি ভর্তি সংক্রান্ত সবকিছু জিজ্ঞাসা করতে পারবেন, ভর্তি হতে পারবেন। এছাড়া আপনি যদি মানে ওইখানে যাওয়া আপনার জন্য পসিবল না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ওই জেলায় আমাদের প্রতিনিধি অবস্থান করছে, উদ্ভাসনী উত্তরণের টিম মেম্বার। তো আপনারা ওই ব্রাঞ্চ থেকে তার নাম্বারটা সংগ্রহ করে নিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করেও বই কিংবা ভর্তি হতে পারবেন, বই নিতে পারবেন অথবা ভর্তি হতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে ভাই, তাহলে আমরা কোশ্চেন নিতে পারি এখন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোভিড পজিশন, মানে কোভিডটা যদি ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাওয়ার পরে আপনি ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে এক্সাম দিতে পারবেন। হ্যাঁ, আমরা তবে কোশ্চেন নিতে পারি। হ্যাঁ ভাই, কিছু প্রশ্নের উত্তর দেওয়া উচিত, যেমন কোন ব্রাঞ্চ থেকে বই নিবে, বই কিভাবে নিবে, এগুলো নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ, আপনি যেখানে অবস্থান করছেন তার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি বই সংগ্রহ করতে পারবেন। আর আপনার জেলায় যদি ব্রাঞ্চ না থাকে, সেক্ষেত্রে আমাদের টিম মেম্বার ওখানে আছে, আপনি চাইলে তার কাছ থেকেও বই সংগ্রহ করতে পারবেন। এই যে এখানে সবগুলা ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে, আপনার এখান থেকে যার যে কোনো বিষয়ের নাম্বার সংগ্রহ করে নিতে পারবেন। ব্রাঞ্চের নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আর যেখানে ব্রাঞ্চগুলো আমাদের নেই, ঠিক সেই এমপ্লয়ি গুলার নাম্বার এখানে দেওয়া আছে। আমাদের একজন করে প্রতিনিধি সেখানে অবস্থান করছে, আপনারা তার সাথে যোগাযোগ করেও ভর্তি হতে পারবেন এবং বই সংগ্রহ করতে পারবেন। একজন জিজ্ঞাসা করেছেন এক্সাম ব্যাচে অ্যাডমিট হলে কি ক্লাস পিডিএফ দেওয়া হবে? না ভাই, এক্সাম ব্যাচে অ্যাডমিট হলে ক্লাস পিডিএফ পাবেন না, এটা ক্লাস রিলেটেড। আমরা কিছু ফিজিক্যাল প্রশ্ন নেই, মানে হ্যান্ড রেইজ যারা করতেছে তাদের কাছে কিছু প্রশ্ন নেই। আপনারা যারা কথা বলতে চান, আমাদের কাছে সার্ভিস সম্পর্কে কোনো কিছু জানতে চান, একটু হ্যান্ড রেইজ করবেন। প্রথমে সাইফুল ইসলাম, আমি আপনাকে পারমিশন দিয়েছি। সাইফুল ইসলাম, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনাদের ওই যে কোর্সে বলা হয়েছে যে 80টা লেকচার ক্লাস, মানে ক্লাস আসলে 80টা না, মানে লেকচার 80টা, কিন্তু ক্লাস হবে কি 40 দিনে 80টা ক্লাস, এরকম কিছু? না ভাইয়া, 80টা ক্লাসই হবে না, তো মানে 80টা লেকচার মানে 80টা ক্লাসই হবে, 80 দিনই ক্লাস হবে। কিন্তু 80 দিন আছে আমাদের, মানে নভেম্বর পর্যন্ত। শোনা যাচ্ছে? জি হ্যাঁ, আরেকজনের কথা শোনা যাচ্ছে মনে হয় আপনাকে। শোনা যাচ্ছে আমাকে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে হ্যাঁ, ভাইয়া আপনার পাশে হয়তো কেউ ক্লাস নিচ্ছেন, তো এই জন্য ক্লাসে শব্দটা ইকো আকারে চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, আমরা সময় পাবো শেষের দিকে, যে যখন আমাদের পরীক্ষার ডেটটা হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমরা এই যে এখন যেটা রেখেছি 2 দিন পর একদিন গ্যাপ রেখেছি, প্রয়োজনে ওই তখন যে যদি মানে সময় না পারে, ডেটটা পড়ে যায়, তখন যে ওটা রেগুলার করে আমরা ওটা কভার করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ ভাইয়া, প্রশ্ন করতে। আচ্ছা, আমরা এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ, আন্তর্জাতিক, মানে পড়াশোনা যখন করতেছি, মানে এক একটা বিষয় করে শেষ করব নাকি প্রতিদিনই সবগুলা বিষয় পড়বো, কোনটা ভালো হবে? প্রতিদিনই ভাইয়া সবগুলো বিষয় আসলে পড়তে পারবেন না। আপনি যখনই পড়বেন দেখা যাবে একাধিক সোর্স থেকে আপনাকে পড়তে হচ্ছে, কিছু নোট করতে হচ্ছে। সো একদিনে একাধিক বিষয় না পড়ার জন্য আমরা পরামর্শ দিব আপনি একটা দুইটা পড়তে পারেন, বাট সব বিষয় প্রতিদিন ওভাবে না করাই ভালো। আপনি হয়তো সকালে একটা পড়লেন বা রাতের সময় আরেকটা পড়লেন, দ্যাটস ওকে। এটাই পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন, যেন সেটা পড়াটাও হয়, কিছুটা নোটও হয় এবং মেমোরাইজও করতে পারেন। সবগুলো 1 ঘন্টা পড়লে দেখা যাবে খুব বেশি আগাতে পারবেন না, স্পিডটা কমে যাবে। আচ্ছা ভাই, তাহলে এক একটা মানে কিছুদিন ধরে শেষ করে দিব, পরে আরেকটা এটাই বেটার সিস্টেম। আমরা রবিন মাহমুদ, আপনি কোশ্চেন করতে পারেন, মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রশ্ন করেন। ভাইয়া,
এই যে আমাদের মানিকগঞ্জে, এটা কোথায় ব্রাঞ্চটা? হ্যাঁ, মানিকগঞ্জে আমাদের কোনো ইয়া নাই, আপনি এখান থেকে আমাদের ফোন নাম্বারটা সংগ্রহ করে নিয়ে আপনি ফোন দিতে পারেন। এই যে মানিকগঞ্জের নাম্বারটা 01313368651, ওখানে কোনো শাখা নেই, এখানে আমাদের একজন প্রতিনিধি অবস্থান করছেন। আর আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ হচ্ছে সাভার রেডিও কলোনিতে আমাদের ব্রাঞ্চ আছে, আপনি সেখান থেকেও সার্ভিস নিতে পারেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হুমায়রা খানম, আপনি প্রশ্ন করতে পারেন। হুরাইরা খানম। হুরাইরা খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু প্রশ্ন করতে পারেন। জি, আপনারা যে এখানে লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিট বলেছেন 80টা, ওখানে তো আমি ভর্তি হওয়ার পরে আমাকে লেকচার শিট দেওয়ার পরে যে শিটটা দেওয়া হয়েছে ওখানে তো 80টা নেই। মানে ওনারা আমাকে যেগুলা দিয়েছে ওগুলাতে রাইট চিহ্ন দিয়ে দিছে, আর যেগুলাতে দেয় নাই ওগুলা খালি আছে আর কি কর, কিন্তু ওখানে তো আমি 80টা লেকচার পাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপু, আমাদের সবগুলো লেকচার শিট রেডি হয়নি, তো আপনার দেখা যাচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা প্রায় 9 নম্বর 10 নম্বর পর্যন্ত লেকচার শিট ব্রাঞ্চ গুলোতে পৌঁছায় গেছে। তো আপনার এই ক্লাসগুলো হতে হতে বাকি লেকচার শিট গুলো আমরা পৌঁছায় দিব, ব্রাঞ্চে চলে যাবে, আপনি সংগ্রহ করে নিতে পারবেন। জি। আর আমি ওই যে ম্যাপ যেগুলা দিবেন ওগুলা তো পাইনি, ওগুলা কি পরবর্তী আমি যখন শিট আনতে যাব তখন দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবেন। হ্যাঁ। বাংলাদেশ অ্যাফেয়ার্স অলরেডি চলে গেছে, হয়তো আপনি যেখানে গিয়েছেন ওখানে শেষ হয়ে গেছে, নেক্সট যেদিন যাবেন হয়তো নিয়ে নিতে পারবেন। আর জি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আমাদের আমার আছে, আমার শেষে। ম্যাপ অন্য অন্য ইয়ার আছে, প্রকাশনের ম্যাপ আছে আমার কাছে, কিন্তু আপনাদেরটা হলে সুবিধা হইতো আর কি। আর আমার কাছ থেকে আপনাদের অফিস অনেক দূরে, আমি লক্ষ্মীপুর, মানে জবের কারণে আমি লক্ষ্মীপুর থাকি, আর আপনাদের কোচিং হচ্ছে নোয়াখালী, আমি তো যেতে পারি না। হ্যাঁ, তো আমাদের লক্ষ্মীপুরে যে আমাদের যে টিম মেম্বারটা আছে, এই যে তার ফোন নাম্বারটা, আপনি তার ফোন নাম্বারটা সংগ্রহ করে রেখে তার সাথে যোগাযোগ করেও আপনি নিতে পারবেন। তাকে বলে রাখবেন যখন বই আসবে সে নিয়ে দিবে জি জি, আপনাকে। ওটা তো আমি আগে জানতাম না, এখন আমি সংগ্রহ করে রাখছি আপনাদের স্ক্রিন থেকে, আমি নাম্বারটা নিয়ে রাখছি। হ্যাঁ, ধন্যবাদ আপু। এটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তমাল ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। তমাল, মওদুদ আহমেদ তমাল। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, প্রশ্ন করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের ক্লাস সংখ্যা 80টা, তার মানে কি লেকচার সংখ্যা সব মিলে 80টা হবে? হ্যাঁ ভাই, 80টা। আচ্ছা আচ্ছা, আর কিছু কোশ্চেন ছিল, ধরুন কোনো কারণে যদি ক্লাস বা এক্সাম পোস্টপন্ড হয়, তো সেটা আপনারা কিভাবে নোটিফাই করবেন আমাদেরকে? আপনি যদি বুঝতে পারেন, সরি। মানে ক্লাস বা এক্সাম যদি কোনো কারণে স্থগিত হয় আপনাদের ওখান থেকে, তাহলে সেটা আমরা কিভাবে জানতে পারবো? না, স্থগিত হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে এরকম কোনো সম্ভাবনা আসলে নেই। তারপরেও যদি কখনো কোনো কারণে হয় সেক্ষেত্রে আমরা আপনাদের মোবাইলে এসএমএস মাধ্যমে জানিয়ে দিব। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, আপনারা যে আমাদের পরীক্ষার পরে যে মেধা তালিকাটা প্রকাশ করবেন যে আমি কততম হলাম, তো সেটা কতজন স্টুডেন্টের মধ্যে এক্স্যাক্টলি থাকবে সেটা কি মানে জানা যাবে? মানে কতজন পরীক্ষা পার্টিসিপেট করলাম আমরা? না ভাইয়া, কতজন পরীক্ষায় পার্টিসিপেট করছে এটা জানতে পারবেন না, তবে আপনার পজিশনটা কত এটা আপনি জানতে পারবেন। সেটা জানতে বলে তো ভালো, তো যে আমি 10 জনের মধ্যে দশম হলাম নাকি 100 জনের মধ্যে দশম হলাম, সেটা তো আসলে আমার কনফিডেন্স। কন্টিনিউয়াসলি এক্সাম দিতে থাকে, তো এইজন্য আমরা এই তালিকাটা প্রকাশ করতে পারি না। এক্স্যাক্টলি ওই পরীক্ষাটার জন্য কতজন হয়েছে সেটা জানতে পারলে ভালো হতো, সবগুলো প্রত্যেকটা পার্টিকুলার পরীক্ষার জন্য আলাদা। এটা যদি আমি একটু তমাল ভাই, আমি আপনাকে একটু বলি, মানে হয়তো ধরেন আগামী কালকে সকাল 7টা থেকে পরীক্ষা শুরু হলো, তা আপনি হয়তো বা 8টা বাজে পরীক্ষা দিলেন, তখন হয়তো বা 2 জন পরীক্ষা দিল, তো আপনার মেরিট পজিশন থাকবে 2 জনের মধ্যে। এর পরবর্তীতে যখন আরো হয়তো বা 20 জন বা রাতের মধ্যে 200-300 বা 1000 জন পরীক্ষা দিয়ে দিল, তো আপনার মেরিট পজিশন কিন্তু তখন 2ই দেখাবে, মানে এটা বাই ডিফল্ট চেঞ্জ হবে না, এবং চেঞ্জ হলো হয়তো বা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সো এটা হলো সিস্টেমেটিক্যালি খুব একটা ইরোর দেখাবে আর কি, যে সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। এই জন্য আমরা ইনস্ট্যান্টলি ওইটা বন্ধ করে রাখি, পরবর্তীতে একটা লিস্ট দেওয়া হয় যে কে কত পেয়েছে, ওইখান থেকে জানতে পারবেন আর কি। আর আপনার নাম্বারটা আপনাকে মেসেজও করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, নাম্বার এবং হাইস্ট নাম্বার দুইটাই মেসেজ করা হবে। আচ্ছা, নাম্বার এবং হাইয়েস্ট নাম্বার দুটো মেসেজ জানা যাবে। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা ম্যাথ রিলেটেড একটু কোশ্চেন, সেটা কি এখানে করা যাবে এখন? জি বলেন, সমস্যা। আচ্ছা, আমি
বা কোনো একটা কোচিং এর বা অন্য একটা ম্যাথ টিচারের মাধ্যমে জানতে পেরেছি যে বিসিএস এর খাতাতে নাকি ইউনিটারি মেথডে ম্যাথ গুলো করা যাবে না, কাজের অঙ্ক হোক বা পার্টনারশিপ অঙ্কগুলো হোক, এগুলা কোনো চলক ধরে এক্স ওয়াই জেড ধরে করতে হবে, ইউনিটারি মেথড ফলো করা যাবে না এখানে, এটা নাকি অ্যালাউ করে না বা নাম্বার কেটে দেয়। না, এটা আপনি যেখান থেকে শুনেছেন অন্য আসলে সঠিক তথ্য দেয়নি। আপনি ইউনিটারি দিয়ে করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। তারপর আমরা জহির ভাইকে পারমিশন দিয়েছি। জহির ভাই, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। জি ভাই। আচ্ছা ভাই, আপনারা যে লেখার প্র্যাকটিসের কথা বলছেন, এখানে মনে করেন আমার হাতের লেখাটা একটু ছোট, তো এটা কি কোনো এফেক্ট ফেলে পরীক্ষার হলে বা ম্যাটার করে হাতের লেখা ছোট বা বড়? কারণ আমাকে অনেকেই সাজেস্ট করছে যে হাতের লেখাটা যেন বড় করি, কারণ এটা নাকি একটা ম্যাটার করে পরীক্ষার হলে খাতার লেখার ব্যাপারে। পরীক্ষার জন্য যদি বলি, হাতের লেখা ছোট বড় মানে স্ট্যান্ডার্ড থাকা ভালো। খুব যদি ছোট হয়, টিচার যদি পড়তে না পারে, সেটা একটা সমস্যা হতে পারে। আর যদি ছোট হয়, আরেকটা সমস্যা হলো আপনাকে অনেকক্ষণ ধরে লিখে এক পেজ শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে স্পিড আপ করতে হবে। কারণ ছোট হওয়ার পরে যদি স্পিড আপ করতে গিয়ে আপনার লেখাটা বোঝা না যায়, সেটাও কিন্তু একটা প্রবলেম। তো ছোটটা আসলে সমস্যা না, সমস্যাটা হলো যদি আপনি পরিপূর্ণ লিখতে না পারেন অথবা লেখাটা অস্পষ্ট থাকে। স্পষ্ট থাকলে ছোটটা ইস্যু হবে না, অথবা আপনি যদি সঠিকভাবে লিখতে পারেন সেই ক্ষেত্রেও ছোট ইস্যু হবে না। আর ছোটর পরে বাকি দুইটা প্রবলেম হলে তখন ঝামেলা। আপনার যদি লেখা ছোট বাট স্পষ্ট লিখতেছেন, তাড়াতাড়ি লিখতে পারতেছেন, এটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা। আর ভাইয়া, মানে আপনাদের ব্রাঞ্চে আমি গিয়েছিলাম, কিন্তু এখানে কোনো ম্যাটেরিয়াল এখনো পাইনি, মানে লেকচার শিট গুলো আসেনি। এটা কবে আমি পাবো? মানে কোনো লেকচার শিটই দেওয়া হয়নি আসলে। এরকম তো হওয়ার কথা না। ওইখানে হয়তো শেষ হয়ে গেছে ভাইয়া, চলে যাবে, 2-1 দিনের মধ্যে চলে যাবে, আপনি সংগ্রহ করে নিতে পারবেন। আপনার ব্রাঞ্চে যাওয়ার আগে একটা কল দিয়ে যাবেন, তাহলে দেখবেন সব রেডি থাকবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, কয়েকজন হয়তো বলছেন যে ওইখানে লেকচার শিট নেই। আসলে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে, তো প্রতিনিয়ত ভর্তি হতে হতে দেখা যাচ্ছে যে আমাদের লেকচার শিট সেখানে একটু শেষ হয়ে যেতে পারে। তো আবার সেখানে পৌঁছে যাবে, শেষ হয়ে যাওয়ার দেখা যাচ্ছে 2-1 দিনের মধ্যে আবার সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তো আপনি ওই ব্রাঞ্চের সাথে একটু যোগাযোগ রাখবেন, যাওয়ার আগে একটু ফোন দিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন। ওয়াহিদা আক্তার, আপনি প্রশ্ন করতে পারেন। ওয়াহিদা আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, একটা ভালো ক্লাস ছিল। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের কি লেকচার ম্যাটেরিয়াল গুলো ময়মনসিংহ উদ্বোধন ব্রাঞ্চ থেকে নেব? হ্যাঁ, আপনি নিতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আমার একটু ইরেলেভেন্ট। আসলে আমি লেখাগুলা মানে অনার্সে এবং মাস্টার্সে লিখে এসেছি, আমি নীল কালি দিয়ে লিখতাম, মানে সম্পূর্ণ খাতায় আমি নীল কালি দিয়ে লিখতাম, আর হাইলাইট করতাম মানে কালো দিয়ে। এখন কি মানে বিসিএস এর রিটেনে কি সমস্যা হবে কিনা যদি সম্পূর্ণ খাতায় নীল কালি দিয়ে লিখি? নীল কালি দিয়ে লেখার কোনো বিশেষ কারণ ছিল? কোনো একটু কমফোর্টেবল লাগতো, ছোটবেলা থেকে লিখা অভ্যাস, কমফোর্টেবল লাগতো নীল কালি দিয়ে লিখতে, মানে সম্পূর্ণ খাতাটাই। এখন অনেকদিন বাংলা লেখা হয় না, এখন বাংলা লিখতে আরো সমস্যা হচ্ছে। এজন্য মানে যদি ব্যাক করতাম নীল কালি দিয়ে, যদি বিসিএস লেখা যেত কিনা, নীল কালি ইউজ করা যেত কিনা। আদারওয়াইজ কালো এবং নীল দুইটাই এলাও। সাধারণত সবাই কালো দিয়ে লিখে, নীল দিয়ে লিখলে সমস্যা হবে এটা বলা যায় না, কারণ আমরা তো কোট টোট নীল দিয়ে করি। আপনার ক্ষেত্রে হয়তো বা রিভার্স হয়ে যাবে আর কি, আপনি কালো দিয়ে নীল দিয়ে লিখে, এটা খুব একটা বড় সমস্যা হবে না। আচ্ছা, নীল এবং কালো এই দুইটার বাইরে না যাওয়ারই ভালো। অনেকে সবুজ টবুজ ইউজ করে, সবুজ ইউজ না করাই ভালো। জি জি। আরেকটা লাস্ট প্রশ্ন ছিল, ধরেন আমি প্রতিদিন এখন একটু একটু বিজ্ঞান পড়ছি আর পাশাপাশি সংবিধানটা দেখছিলাম। এখন আপনারা যে ক্লাসগুলো নিচ্ছেন, যদি ওইগুলোর সাথে আমি পাশাপাশি আমার পড়াটা পড়ি, তাহলে কি ব্যালেন্স করা সম্ভব হবে, নাকি শুধু আপনারা কোচিং এ যে ক্লাসগুলো নিচ্ছেন বা ডেইলি যে কোর্সগুলো হচ্ছে শুধু সেগুলো করবো, নাকি আমার পাশাপাশি যদি পড়াটা পড়ি তাহলে কি ব্যালেন্স করতে পারবো কিনা? ব্যালেন্স করা সম্ভব। দেখেন, মানে সব স্টুডেন্টেরই কিছু কমফোর্ট জোন থাকে, কারো ডেঞ্জার জোন থাকে। তো কিছু ক্লাস কিন্তু থাকবে যেগুলো আপনার কমফোর্ট জোনের মধ্যে। তো যে ক্লাসটা আপনার অলরেডি কমফোর্ট জোন বা আপনি অলরেডি জানেন, ওগুলোতে আপনি একটু কম সময়ে নিজের পড়াশোনাটা আগায় যেতে পারেন। এটা কিন্তু মাস্ট, আপনি নিজের জন্য একটা রুটিন অবশ্যই রাখবেন। আমরা একটা রুটিন করেছি যেন এই রুটিন অনুযায়ী পড়লে আপনার পড়াটা অবশ্যই শেষ হয়ে যাবে। এরকম তো অনেকেই শেষ করতেছে, তাহলে আপনি তাদের থেকে এগিয়ে থাকার জন্য কি নিজে একটু এক্সট্রা এফোর্ট দিবেন। তো অবশ্যই নিজের জন্য একটা রুটিন রাখতে পারেন, বাট ক্লাসের সাথে আগালে সুবিধা যেটা হবে যে ক্লাসের সাথে সাথে আপনার পড়াটাও শেষ হয়ে যাবে। জি জি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
মানিক ভাই আপনি কোশ্চেন করতে পারেন। মানিক ভাই মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। সৌরভের কাছে আমার প্রশ্ন ছিল, সৌরভ ভাই 3 মাসে কি আসলে প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব? রিটেনের প্রিপারেশনের কথা বলছেন তো? রিটেনের প্রিপারেশন আসলে কখনোই কমপ্লিট করা সম্ভব না। রিটেন আমার যেটা মনে হয়েছিল 2টা দেওয়ায়, এটা খুব স্ট্রেঞ্জ একটা পরীক্ষা। মানে আমি প্রথম বিসিএস দেই 38, দেন হলো 40, তখন তো রেজাল্ট হয় নাই, দিয়েছি 38। অনেক পড়াশোনা, মানে ফুল প্রিপারেশন ছিল রিটেনের জন্য, অন্য কোনো কিছু করতাম না, ডেডিকেটেডলি পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর একটা এক্সপেক্টেড মার্কস ছিল। 40 তখন দিয়েছিলাম তার উল্টা, তখন চাকরি বাকরি নিয়ে অন্য জায়গায় চলে যাই। যেদিন পরীক্ষার নোটিশ হয় আর কি, যে 1 মাস পরে পরীক্ষা, তখন আমি এমন জায়গায় ছিলাম যেখানে আমার কাছে কোনো বই ছিল না। তো জাস্ট মূল পরীক্ষার 2 দিন আগে আমি বাসায় আসছি। 4 তারিখ থেকে পরীক্ষা, 2 তারিখ থেকে মানে আমি আসছিলাম। এই যে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর আমার মনে হলো যে আসলে 38 যেটা আমি এত সিরিয়াসলি দিলাম, আর 40 যেটা এই লাস্ট কতদিন ধরে একেবারেই পড়তে পারি নাই, সময় পাই নাই বা সুযোগ পাই নাই, এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য হয় নাই। সো বেসিক্যালি প্রিপারেশন যেটা নিতে হবে সেটা আপনাকে এমন ভাবে নিতে হবে যে প্রশ্ন যাই হোক আপনাকে কিছু একটা লিখে আসতে হবে, এবং যেটা লিখে আসবেন সেটা গোছানো হতে হবে। এখন সেই গোছানো ব্যাপারটা যদি আপনি 3 মাসে করে ফেলেন তাহলে 3 মাসেরটাও ভালো হবে। বাট কেউ যদি 6 মাস ধরে পড়তেছে বাট গোছানো আকারে পড়ে নাই, তাহলে কিন্তু 6 মাসেও সে খারাপ করবে। তো 3 মাসেও সম্ভব, 2.5 মাসেও সম্ভব, আবার 6 মাসেও সম্ভব। আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে। আর আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে 3 মাসে কি সম্ভব, আসলেই হবে কিনা, আসলেই সম্ভব হবে, বাট আপনার এফোর্টটা বেশি দরকার হবে, সিরিয়াসনেসটা বেশি দরকার হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। থ্যাংক ইউ ভাই। আরেকটা কোশ্চেন হচ্ছে কি, আমাদের এক্সাম কি নভেম্বরে হবে নাকি? আপনি ধরে রাখেন নভেম্বরের 3rd উইকে হয়ে যাবে। এটা ডিসেম্বরে যেতে পারে, বাট আপনি ডিসেম্বরে কেন ধরে রাখবেন? বাই চান্স মনে করেন আপনি ধরে রাখলেন ডিসেম্বরে, পরীক্ষা হলো নভেম্বরের লাস্ট উইকে, তাহলে তো আপনার মানসিক অবস্থা একটু সমস্যা হবে যে আমি তো আরো পর ধরছিলাম, পরীক্ষা আগে চলে আসলো, এখন কি পারবো কিনা। তো আপনি 1 সপ্তাহ আগেই ধরে রাখেন বা 2 সপ্তাহ আগে ধরে রাখেন, যেটা এখানেই শেষ হয়ে যাবে। এরপরে যতদিন পাবো সেটা বাড়তি, তত আমি রিভিশন দিব, তাহলে মানসিক প্রেশারটা কমে গেল না? এই জন্য একটু আগে আরেকটা ধরে রাখা ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, সবাই বলে পত্রিকা থেকে নোট করার জন্য, আসলে পত্রিকা থেকে কোন বিষয়গুলো একটু ভালো করে পড়তে হবে বা নোট করতে হবে? পত্রিকা থেকে 6টা পেজ পড়বেন। এগুলো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, লাস্টের পেজ, লাস্টের আগের পেজ, এগুলো 4 পেজ। এখান থেকে নোট করার অপশন খুব কম থাকে, কিছু ডেটা পাবেন, ডেটাগুলো রেখে রাখবেন। আর এর বাইরে সম্পাদকীয় এবং আন্তর্জাতিক, এই 2টা পড়বেন খুব ভালো মতো। এখানে দেখবেন খুব ভালো ভালো ইনফরমেশন পাচ্ছেন। আর মাঝে মাঝে দেখবেন অর্থনীতিতে বেশ কিছু ডেটা থাকে, বাংলাদেশ রিলেটেড যে ইকোনমিক্যাল রিভিউ গুলো, ওগুলো একটু নোট করবেন। অর্থনীতিতে প্রতিদিন আপনি খুব ভালো ডাটা পাবেন না, বাট ওই যে 6টা পেজের নাম বললাম, 1, 2, লাস্টেরটা, লাস্টের আগেরটা, এবং সম্পাদকীয় এবং আন্তর্জাতিক, এই জায়গা থেকে দেখবেন আপনি বেশ কিছু ডেটা পাচ্ছেন। আর নোট বলতে যেটা বুঝায়, আপনি ওই পেপার কাটটা লিখে রাখবেন এবং উপরে টপিকের নামটা লিখে রাখবেন, পরীক্ষার আগে পড়ে যাবেন, এই জন্য এটাকে নোট বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। নীল আপনি কোশ্চেন করতে পারেন। নীল কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কয়েকটা কোশ্চেন ছিল যে শীটগুলা কি আপনাদের এক্সাম বা ক্লাসের ক্রমান্বয়ে কি মানে লেকচার শীটগুলা? হ্যাঁ হ্যাঁ, এক্সামের সিলেবাসের সাথে কোশ্চেন ক্লাস এবং এক্সামের সিলেবাসের সাথে মিল রেখেই লেকচার শিট গুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, আর ভাই আমার কোশ্চেন ছিল যে মানে বাংলাদেশ আন্তর্জাতিক এই 2টা বিষয় নিয়ে ভাই খুবই চিন্তায় আছি, কারণ মানে গাইডে এত বড় কোশ্চেন দেয়া, মানে আনসার গুলা দেয়া, মানে লিখতে একটা কোশ্চেন লিখতেই তো মানে পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি মানে যে আপনার যে শীটগুলো দেওয়া হবে এই শীটগুলো থেকে যদি প্রিপারেশন নেওয়া যায়, আর গাইড সাথে পড়লাম বা এক্সট্রা বই যেগুলা, এগুলো এরকম কি হয়? আমি আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, আপনি পড়বেন অনেকগুলোই, কোনোটারই লিখবেন না, লিখবেন নিজের মতো। আপনি প্রথমে যে পয়েন্টটা পড়ছেন এটা আসলেই ঠিক। আপনি যদি কোনো স্পেসিফিক গাইডের কথা যদি বলি, যে কোনো একটা প্রশ্ন লিখতে গেলে দেখা যাবে 1 ঘন্টা লেগে যাবে, বাট ওই প্রশ্নটা আপনাকে 10 মিনিট লিখতে হবে। তাহলে ওই গেসিং পাওয়ারটা নিয়ে আসতে হবে যে যত বড় লেখা আছে, অ্যাকচুয়ালি যে ভদ্রলোক ওইটা লিখছে উনি নিজেও কখনো বিসিএস এত বড় লিখতে পারবে না, তা আপনিও পারবেন না। আপনি আপনার মতো করে লিখবেন, 10 মিনিটে যতটুকু লেখা যায় বা 8 মিনিটে যতটুকু লেখা যায় ততটুকুই লিখবেন, এবং বিশ্বাস করুন সবাই ওই পরিমাণে লিখবে, কেউ অত বেশি লিখতে পারবে না। এটাই কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে যে 10 মিনিটে কতটুকু লেখা যায়, কয় লাইন লেখা যায় বা কয় পেজ লেখা যায়, এই প্র্যাকটিসটাই হলো বাসায় করে ফেলতে হবে।
চাচ্ছিলাম যে আপনাদের যে বাংলাদেশ আন্তর্জাতিক শীট যেগুলো দেয়া হবে শীট গুলো থেকে মানে প্রিপারেশন নিলে কি মোটামুটি হয়ে যাবে না? হ্যাঁ, ওখান থেকে নিতে পারবেন। আমরা চেষ্টা করেছি যে খুব বেশি বড় না করে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আপনাদেরকে জানানোর জন্য। একটা কোশ্চেন ছিল ভাই, এক্সামের টাইমটা কি মানে মানে লাস্টের টাইমটা কি মানে 12টা বা 1টা পর্যন্ত কি দেয়া যায়? তাহলে সুবিধা হতো আর কি। আমরা এটা নিয়ে কথা বলছি ভাইয়া, আমরা জানিয়ে দেবো কিছুদিনের মধ্যে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। শিমুল, আপনি কোশ্চেন করতে পারেন। শিমুল। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া, সেদিন সাব্বির আহমেদ ভাইয়া ম্যাথ ক্লাস নিচ্ছিলেন। উনি বলছিলেন যে সায়েন্টিফিক বাদে অন্য ক্যালকুলেটর ইউজ করা যাবে, সেক্ষেত্রে আমরা কোন ক্যালকুলেটরটা ইউজ করতে পারবো? রিটেনে ম্যাথের জন্যই শুধু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। সায়েন্টিফিক বাদে বলতে বোঝাচ্ছি ওই মুদির দোকানে কিছু ক্যালকুলেটর ইউজ করে না বড় বড়, ওগুলো করতে পারবেন। ভাইয়া আপনি কোন ক্যালকুলেটর নিয়ে গেছিলেন এটাই কোশ্চেন। আমি আসলে মুদির দোকানের ক্যালকুলেটর আছে না, ওগুলো নিয়ে গেছিলাম। ওগুলোতে ক্লিক করতে খুব সহজ। ছোট ক্যালকুলেটর দেখা যায় আপনি আঙ্গুল বড়, বাটন গুলো ছোট, একটাতে আরেকটা চলে যায়। বড়গুলো তো মনে করেন একটু টিপাটিপি করা যায়, এটা ভালো লাগে, এটার জন্য নিয়ে গেছিলাম। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ইংলিশে ভোকাবুলারির জন্য আমরা কি করতে পারি? আসলে অনেকগুলো ভোকাবুলারি আসে, সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, এগুলো দিয়ে হচ্ছে সেন্টেন্স মেক করতে আসে। তো সেক্ষেত্রে ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই পড়া লাগবে কিনা, অথবা আপনাদের যে গাইড লেকচার শিট গুলো দেওয়া হবে এখানে থেকে কতটা হেল্প পাওয়া যাবে? আমরা চেষ্টা করছি কি, আমাদের যে ট্রান্সলেশনের ক্লাসগুলো হবে, মনে করেন আপনি তো একটা ট্রান্সলেশন করতে পারেন, তো আমরা ট্রান্সলেশন গুলো অনেকগুলো ক্যাটাগরি করেছি। মনে করেন এনভায়রনমেন্টের উপর কিছু ট্রান্সলেশন আছে, বাংলাদেশের উপর আছে, বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কের উপর আছে, বা জেনারেল ইনফরমেশন আছে, মেডিকেলের উপর ট্রান্সলেশন আছে, লিবারেশনের উপর আছে, ভাষা আন্দোলন, সবগুলো ক্যাটাগরি থেকে কিছু কিছু ট্রান্সলেশন আমরা শিখাবো। তো যখন ওই ক্যাটাগরি ট্রান্সলেশন শিখাবো তখন ওই রিলেটেড কি কি ওয়ার্ড আপনাকে শিখে রাখলে ভালো হবে ওগুলো আমরা শিখাই দিব। এটা হলো আমাদের সিস্টেমটা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, এটা প্রশ্ন ছিল। সৌরভ ঝা, আপনি প্রশ্ন করতে পারেন। সৌরভ, মাইক্রোফোন অন করে তারপর প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি দিনাজপুর থেকে বলছি। আমি দিনাজপুর শাখায় ফোন করেছিলাম। মানে আমি বলছিলাম কি, আপনাদের এই যে 10,000 টাকার যে পেমেন্টটা, সেটা কি পার্শিয়ালি করা যায় না ফুলি পেমেন্ট করতে হবে, যদি একটু জানাতেন। এটা সাধারণত জেনারেলি ফুললি করতে হবে। মানে এটা কি কোনোভাবেই সম্ভব না যে আর কি, যদি আমি পার্শিয়ালি কিছুটা পে করি, বা সেরকম যদি ডিট থাকে যে আমি পার্শিয়ালি বাকিটা পে করব, বা এরকম কি কিছু করা যায় কি? না ভাই, এই ধরনের কোনো সুযোগ নেই আসলে, আর অনলাইন সিস্টেম বেস তো, এই ধরনের কোনো সুযোগ নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। রিদি রিমা, আপনি কোশ্চেন করতে পারেন। রিদি রিমা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্ন ছিল যে আমি তো নতুন, এবার লিখিত দিব, আবার আমি একটু মানে জবও করি একটা। এখন আমি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইতেছিলাম, কিন্তু এক্সাম ব্যাচের রুটিন দেখলাম যে ওইটা এখন আমি কি কমপ্লিট করতে পারবো কিনা, আর আমার কি এখনই ভর্তি হওয়া উচিত হবে কিনা, আমি 1 মাস পরে হব আর কি, ওইটা জানতে চাইতেছিলাম। আপনি যদি পরে ভর্তি হন তাহলে যে এক্সাম গুলো লাইভ এক্সাম, পরে ভর্তি হলে তো আপনি এক্সাম গুলো মিস করে যাবেন, সেক্ষেত্রে তো এক্সাম পরে কি ব্যাচ করা হবে না আর? না, আর একটা সময়ই চলে আসছে, আপনি আর পরে কিভাবে ব্যাচ করবো? রিটার্নের সময়ই তো চলে আসছে, এটাই তো শর্ট টাইম হয়ে গেছে প্রিপারেশনের জন্য। তারপরে আপনি যদি পরে আর ব্যাচ করার কোনো সুযোগ নেই, আপনাকে ভর্তি হলে এখনই হয়ে যেতে হবে। ও আচ্ছা, আমার কি মানে আমি কমপ্লিট করতে যদি না পারি আমি সিলেবাস গুলা, সেটা বলতেছিলাম আর কি। আর এক্সামের রুটিন আর ফুল কোর্সের রুটিন কি একই, মানে ওই রুটিনেই এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো এক্সামের পাশে সাইডেরটা তো এক্সামের রুটিন দেখালাম যখন, ওইখানে এক্সাম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমান আবেদিন ফাহাদ, আপনি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, সৌরভ ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। ওই আমি আসলে ওই একটা স্যার আমাদেরকে বলছিল আর কি, মার্জিন লাইন, যেটা মার্জিন লাইনের ভেতরে কোনো কিছু লেখা যাবে না, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। মার্জিন লাইনের উপরে বা বাম উপরে পাশে বা সাইডে, হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ, লেখা ঠিক না। কিন্তু আপনি তো পুরো খাতায় মার্জিন করতে পারবেন না, মানে প্রথম যে খাতাটা দেওয়া হয় সেটা পারবেন, তখন তো আগে দিয়ে দেওয়া হয়, রোলিং করা হয়। পরে যে এক্সট্রা পেজ গুলো সেগুলো মার্জিন করতে আসলে অনেক সময় লাগে। তা আমরা যেটা করতাম, আমরা ভাঁজ করে ফেলতাম, মানে বাম পাশে একটা ভাঁজ, উপর থেকে একটা ভাঁজ। আর এর উপরে লিখবেন না, এর উপরে তো লেখার কোনো কারণ নেই। টিচাররা মূলত ওখানে নাম্বার লেখার জন্য ইউজ করে, বাট বিসিএস এর খাতায় আপনার কোনো পুরো খাতায় কোথাও নাম্বার লিখবে না, কারণ খাতা আসলে দুইজন টিচার দেখবেন। প্রথম জন আপনার প্রশ্ন দেখে উপরে একটা শীট থাকে, বেসিক্যালি এখন দুইটা শীট থাকে, এক নাম্বারে কত পাইছেন, তো নাম্বারগুলো সব বাইরে লিখে। বাট মার্জিন লেভেল তো করাই হয় যে এর উপরে যেন টিচারদের জন্য জায়গা দিয়ে যায়, সো মার্জিনে স্টুডেন্টরা কখনো লিখবে না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মারুফ ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমাদের তো সময় বেশি নেই এখন। আমাদের মানে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস না দিয়ে আমার মনে হয় কি একটা নির্দিষ্ট ইন্টারভেলে যাতে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলা এবং এক্সাম গুলার ইন্টারভেলটা ঠিক থাকে। যদি লাস্টের দিকে দেখাতে গেল ওই ক্লাস এক্সামের ইন্টারভেল অনেক কমে গেল, দেন তো আমার মনে হয় যে এখানে একটু প্রেসার পড়ে যাবে। এর চেয়ে ভালো হয় না একদম ভাই, প্রথম আপনি থেকে last একদিন পর্যন্ত। পর পর দেওয়া হয়নি, আপনি রুটিনটা হয়তো দেখেননি। 2 দিন ক্লাস দিয়ে 1 দিন গ্যাপ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আরো ভাই আপনাকে একটু বলি, মানে আমাদের এই রুটিন করার সময় আমরা অনেকগুলো জিনিস চিন্তা করেছিলাম। শেষ পর্যন্ত যেটা সবচেয়ে ভালো আউটপুট মনে হয়েছে যে আপনি আজকেও বাংলা পড়লেন, কালকেও বাংলা পড়লেন, পরশুদিনও বাংলা পড়লেন, 3 দিনে একটা মোটামুটি ভালো সিলেবাস শেষ করবেন, দেন পরের 2 দিন 2টা পরীক্ষা দিবেন, তাহলে আপনার 5 দিনের একটা প্রপার প্যাকেজ হয়ে গেল। দেন আবার 2 দিন একটা সাবজেক্ট পড়লেন, দেন পরের দিন গ্যাপ দিয়ে বা পুরো দিন প্রিপারেশন নিয়ে তারপর দিন আবার পরীক্ষা দিলেন। এটা হলো বেস্ট অপশন আমাদের কাছে বের হয়ে এসেছে, কম সময় লাগতেছে এবং তার সাথে সাথে সবগুলো সাবজেক্ট একটা নির্দিষ্ট সময় ধরে পড়া যাচ্ছে। ওইটাই কিন্তু করা হয়েছে, যে ব্যাক টু ব্যাক 2টা ক্লাস একই সাবজেক্টের, দেন পরীক্ষা। জি ভাই, ধন্যবাদ ভাইয়া। মৌটুসি, আপনি কোশ্চেন করতে পারেন। মৌটুসি। মৌটুসি, মাইক্রোফোন অন করে। হ্যাঁ, কোশ্চেন করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার সৌরভ দাদার কাছে একটা প্রশ্ন ছিল, যে উনি বললেন গুছিয়ে প্রিপারেশন নিতে, মানে গোছানোটা কিভাবে, মানে কেমন হবে আর কি, এটা আমি জানতে একটা চাচ্ছি। এক্সাম্পল দেই আপু আপনাকে। মনে করেন সাপোজ রিটেন পরীক্ষা শেষে আগামীকাল বা পরশুদিন আপনার ভাইবা। তো ভাইবার আগের দিন যে কাজগুলো করা উচিত, একটা হলো আপনি কোন ড্রেসটা পরবেন সেটা আয়রন ঠিক আছে কিনা চেক করা, ফাইল যেটা নিয়ে যাবেন, কি কি ডকুমেন্ট লাগে সেটা হলো পিএসসির ওয়েবসাইট থেকে আরেকবার চেক করে প্রত্যেকটা ডকুমেন্ট নিজের খাতায় লিখে টিক চিহ্ন দিয়ে ওই ব্যাগের মধ্যে রাখা। দেন হলো আপনার চুল হেয়ার কাটিং ঠিক আছে কিনা, বা আপনি যে কলমটা নিয়ে যাবেন সেটাতে লেখা যাচ্ছে কিনা, আপনার ভয়েস ঠিক আছে কিনা, কথা বলতে গিয়ে গলা ভাঙা কিনা, তার জন্য একটু গরম পানি খাওয়া। এই যে আগামীকালকের পরীক্ষার জন্য আজকে আপনি মোটামুটি প্রিপেয়ার্ড, তাই না? এটাই হলো গোছানো। তো আপনি যখন বাংলা পরীক্ষায় লিখতে যাবেন, আপনাকে কি লিখতে হবে? সাহিত্যের প্রশ্ন লিখতে হবে, সারাংশ লিখতে হবে, ভাব সম্প্রসারণ লিখতে হবে, বা ব্যাকরণের প্রশ্ন লিখতে হবে। এগুলোর আগে থেকে একটা প্রিপারেশন থাকবে। ব্যাকরণের প্রশ্নগুলো আপনি কিভাবে লিখবেন, সারাংশ আপনি কয় লাইনে লিখবেন, কি ধরনের শব্দ ব্যবহার করবেন, রচনা লেখার সময় আপনার হাতের গতি কেমন থাকবে, কতটা পয়েন্ট আপনি মিনিমাম ইউজ করবেন, কত পেজ আপনাকে টাচ করতে হবে, বা আপনার মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য কত পেজ লেখা উচিত, কয়টা কালি ইউজ করবেন, কোথায় কোটেশন দিবেন, কোটেশন গুলো প্রপারলি শিখে গেছেন কিনা, এটাই গোছানো প্রস্তুতি। আর ভাই আরেকটা কোশ্চেন ছিল, আমি প্রথমবার রিটেন দিব, তো এই 3 মাস সময়টা নিয়ে খুব বেশি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যত আছি যে চিন্তা করবেন সমস্যা তত বাড়বে। আপনি 3 মাসটা মাথায় রাখবেন না, ঠিক আছে? আপনি জাস্ট ওই যে রুটিনটা আছে বা নিজের জন্য একটা রুটিন করেন, জাস্ট রুটিন অনুযায়ী পড়ে যান। 3 মাস না, আপনি যদি এখানে 6 মাসও পড়েন আপনার রিটেনের প্রিপারেশন কমপ্লিট হবে না। আমি 2টা বিসিএস দিচ্ছি, তার মানে আমি তো 2.5 বছর পড়ছি, তাও তো আমার রিটেনের প্রিপারেশন কমপ্লিট হয়নি। এটা কারোই হবে না, রিটেনের প্রিপারেশনটা ইনকমপ্লিট একটা ইস্যু, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে যদি আগান, এটা মেনে নিয়ে যদি প্রিপারেশন নেন, তাহলে ভালো পরীক্ষা দিতে পারবেন। আর ভাইয়া বাংলাদেশ বিষয়াবলীটা কিভাবে পড়বো, মানে
এই সাবজেক্টটা নিয়ে একটু টেনশনটা বেশি। এটা একটু টেনশন হবে, এটা আমরা ক্লাসে কিছুটা টেকনিক শিখাই দিব। আর এর বাইরে হলো আমি একদম প্রথম দিন বলেছিলাম যে বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ক্যাটাগরাইজড করা, যে কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে এবং ওই টাইপের মানে একটা প্রশ্ন তো না, অনেকগুলো প্রশ্ন মিলে একটা টাইপ বলতেছি, ওই টাইপের জেনারেল উত্তরটা কি হতে পারে। সংবিধানের মনে করেন যে কোনো একটা অনুচ্ছেদের একটা প্রশ্ন আসলো, বাট তার স্টার্টিং তো সংবিধান দিয়ে শুরু করতে হবে, এন্ডিংও তো সংবিধান দিয়ে শুরু করতে হবে, তাহলে এটা হলো জেনারেল স্টাইল, ওই জেনারেল স্টাইলটা শিখে ফেলতে হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে প্রতিদিন মানে মিনিমাম কতটুকু সময় পড়তে হবে? এটা তো আমি বলবো যে পড়েন 10-12 ঘন্টা পড়েন, বাট এটা নাও হতে পারে, যত বেশি পড়তে পারেন। এই জন্য আমি বলতেছি যে পড়া এবং লেখা একসাথে রাখবেন। আপনি হয়তো বা টানা 6 ঘন্টা পড়লে আপনার মাথা আউট হয়ে যাবে, বাট আপনি মনে করেন 1 ঘন্টা পড়লেন, আধা ঘন্টা লিখলেন। লিখা পড়া দুইটা কিন্তু আলাদা জিনিস, হাতকেও চালাচ্ছেন এবং লিখে লিখে পড়লে বা নোট করে করে পড়লে কিন্তু দুইটা ঘটনা ঘটবে। এক হলো আপনার মাথায় আসবে যে এটা তো নোট হয়ে যাচ্ছে, এটা রিভিশন দেওয়ার জন্য খুব সহজ হবে, এটা একটা। দ্বিতীয়ত হলো আপনার হাতের লেখার যে প্র্যাকটিস, এটা হয়ে গেল। তৃতীয়ত হলো আপনি যে ইনফরমেশনটা পড়ছেন এবং লিখছেন, শুধু পড়া আর পড়া লেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, এটা তো বুঝতে পারেন, এত বড় হয়ে গেছেন। পরীক্ষাতে কিন্তু যেটা আগে বাসায় লিখে আসছে সেটা বেশি মনে থাকে, সো এটা মূল পরীক্ষাতেও কিন্তু হবে এটা। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, সব তো আপনি কোশ্চেন করতে পারেন। ওজোবাটিকো, আপনার ওজোবাটিকো কোথায়? ওজোবাটিকো আপনার পোস্টিং কোথায়? ভাই আমি হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। পোস্টিং কোথায়? খুলনা ভাই। এটা তো খুলনা। আর সত্যি বলতে এটা আমার না, আমি আমার একটা ফ্রেন্ডের থেকে ঢুকছি আর কি। ও এই জন্য বললাম ওজোবাটিকো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, বলছি আমি ওই যে মাঝে আপনাদের যে ফ্রি এক্সাম হলো না এর আগে, আমি হয়েছে কি আমি প্রথম এক্সাম ওখানেই প্রথম দিয়েছি, তো আমি সব লিখে পাঠাতে পারিনি, বুঝছেন? তা আপনাদের ধরেন এই যে এক্সাম গুলো হবে, আমি যদি সবগুলো ধরেন আমি 6টা মতো পাঠাতে পারি আর 4টে পারিনি, তো সেইগুলো কি পরে দেখানোর কোনো সুযোগ আছে? না ভাইয়া, এই জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের এক্সাম যদি হয় 25 মিনিট, আপনি ধরবেন এটা 22 মিনিট, লাস্টের 3 মিনিট আমরা এই জন্য দিয়েছি যেন আপনি ছবি তুলে আপলোড করতে পারেন। আপনি 25 মিনিট পরীক্ষা কখনোই দিবেন না, পারলে আপনি 20 মিনিটে শেষ করেন। মূল পরীক্ষা যদি 4 ঘন্টার হয় আপনি 3 ঘন্টা 40 মিনিটে পরীক্ষা শেষ করে ফেলবেন, লাস্টের 20 মিনিট আপনি রিভিশন দিবেন। আপনি বলতে পারেন যে ভাই 20 মিনিটে দুটো উত্তর লেখা যায়, ট্রু 20 মিনিটে দুটো উত্তর লেখা যায়, কিন্তু আপনি যদি 10-15 মিনিট রিভিশন দেন আপনার প্রচুর ভুল বের হবে, আপনি নিজেই ভুল বের করতে পারবেন এবং এই ছোট ছোট ভুল অনেক বড় বড় নাম্বার কেটে ফেলতে পারে। সো রিভিশন ভেরি মাস্ট। আচ্ছা ভাই, ধন্যবাদ। সুমন মিয়া কোশ্চেন করতে পারেন। সুমন মিয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, আমাদের মানে গতানুগতিক কোচিং একটা সমস্যা, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ সংবিধানের উপর একটা টপিকের উপরে হচ্ছে ক্লাস দরকার 3টা। এখন এমন তো হতে পারে সময় স্বল্পতার জন্য আমরা হচ্ছে 2টা দিয়ে টেনে শেষ করে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ঘাটতি থেকে যাবে। এরকম করার কোনো সম্ভাবনা আছে কিনা, এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আগেও কোশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে টাকার ব্যাপারটা। বিষয়টা হচ্ছে অনার্স মাস্টার শেষ করার পর আর করোনাকালীন সময়ে আমাদের ছেলেমেয়েদের একটু সমস্যা থাকেই, সেক্ষেত্রে হচ্ছে এককালীন পেমেন্টের বিষয়টা, এটা হচ্ছে যেহেতু আপনাদেরও না, এটা হচ্ছে যারা কোঅর্ডিনেটর তাদের ব্যাপার। তারপর হচ্ছে যদি 2বারে পেমেন্ট করার একটা সিস্টেম থাকতো তাহলে হয়তো দেখা গেছে আমাদের অনেকের সুবিধা হইতো। অনেকে হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে আজকে 15 দিন ধরে অনেক চেষ্টা করতেছি টাকা কালেক্ট করার জন্য, একসাথে দেওয়ার বিষয়টা হচ্ছে খুবই ঝামেলা হইতেছে। এই 2টা বিষয় আমার জানার ইচ্ছা। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমরা এটা আলোচনা করে দেখবো আসলে এই বিষয়ে। এখানে কি বলবো, মানে যেটা ডিসিশন মানে আমাদের এখান থেকে মানে আমাদের যেটা চলছে যে এককালীন পেমেন্ট, আসলে এটাই করতে হবে, এখন পর্যন্ত এটাই আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর প্রথম কোশ্চেন যেটা আমি বললাম, যেটা হচ্ছে যে ইয়ার বিষয়টা মানে ক্লাসের বিষয়গুলো যেগুলো বললাম, যেহেতু সৌরভ দ্বারা আমি ক্লাস অনেক কিছু করছি, অন্যরকম পাঠশালা হচ্ছে ওনার ফিজিক্স ক্লাস করছি আমি হচ্ছে ওনার নিয়মিত ক্লাস দেখতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম। আমি যেটা বলতেছিলাম যে যদি হচ্ছে আমাদের যেটা বললাম যে ধরেন সংবিধানের উপরে 3টা ক্লাস লাগবে, হ্যাঁ, সময় স্বল্পতার ক্ষেত্রে হচ্ছে যে 2টা ক্লাস নিয়ে শেষ করে দিলেন, দিলে এরকম না, এটা হবে না ভাইয়া, কারণ আপনি যদি আমাদের রুটিনটা দেখেন বা ক্লাসের লেকচার গুলো দেখেন, আমরা একদম শুরুতে
প্রিলির পরে যে কোর্সটা শুরু করেছিলাম সেখানেও 80টা লেকচার, এখনো কিন্তু 80টাই লেকচার। আমরা এটা চেঞ্জ করি নাই। আমি আগে হয়তো বা 3 দিনে একটা ক্লাস হতো, এখন আমরা জাস্ট 3 দিনে 2টা ক্লাস করতেছি, এটাই জাস্ট ডিফারেন্স। সরদা আমি একটু কথা বলতাম ওই যে পেমেন্টের ইস্যু নিয়ে, যেহেতু কয়েকজন এগ্রি করছে ভাইয়ার কথার সাথে। আসলে আমরা প্রথমে যখন শুরু করছিলাম তখন আমরা পেমেন্ট এরকম ভেঙে ভেঙে নিচ্ছি, কিন্তু আসলে হয় কি, যারা এই ফুল পেমেন্টটা করে না তাদের মনে হয় যে আমি তো ফুল টাকা দিইনি, ঠিক মতো ক্লাস পরীক্ষাতে অ্যাটেন্ড থাকে না, হয়তো 2-1 জন ভিন্ন। কিন্তু যখন দেখা যায় সে ফুল টাকাটা দিয়ে ভর্তি হয়েছে তখন তার এইদিকে একটা আলাদা টান থাকে না, আমার তো পুরা টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, এর জন্য প্রত্যেকটা ক্লাস পরীক্ষা সে কন্টিনিউ করে। তো আমাদের এইটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে যেন তার বাধ্য হয় ক্লাস পরীক্ষা করার জন্য। মূলত আমরা এই কারণেই আমাদের সফটওয়্যারে আমরা এই সুযোগটা রাখিনি। এটা এখন হয়তো আপনারা বুঝবেন না, এটা যারা এরকম আমাদের এর প্রিভিয়াস আমাদের রেকর্ড আছে, যারা ফুল টাকা দেয় এই ভর্তিটা হয় তখন তার এদিকে একটু যে কথা আছে না, যেখানে মাল যায় সেখানে দিলটা লাগে আর কি, তখন এনে কন্টিনিউ ক্লাস করে। হয়তো ভাইয়া যে কোভিড এর কারণে আপনি হয়তো আমাদেরকে এটা বলবেন আমরা যদি না করি অন্যভাবে নিবেন, কিন্তু আসলে এইটা সিস্টেমের কারণে আপনি যে কষ্ট করে টাকাটা জমায় আমাদেরকে দিবেন, এটার বিনিময়ে কিন্তু আমরা দেখেন আসলে এটা আপনাদের কাছে বড় মনে হচ্ছে, কিন্তু আমরা যদি ধরেন পেমেন্টটা খুব বেশি করতাম তাইলে আমরা এরকম একটা ভাঙে ভাঙে নিতে পারতাম। আমাদের আপনাদের 14টার মতো এই রিটেনে যারা আছে প্রায় সবকিছু মিলে 15টার মতো আমাদের আমাদের 80টা লেকচার শিট প্লাস হলো এই 3টা কোশ্চেন ব্যাংক, সাথে যতগুলা ক্লাস এটা রেকর্ডেড রাখা, যতদিন পর্যন্ত আপনাদের পরীক্ষা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সার্ভার বিল দেওয়া, এবং সবকিছু কিন্তু এর মধ্যে। তো আমরা প্রথম দিকে কিন্তু এই পেমেন্টটা খুব যে বড় আপনাদের কাছে মনে হচ্ছে যে 10,000 টাকা, এটা কিন্তু আসলে আমরা যারা সার্ভিস আপনাদেরকে দিব এটার পিছনে কিন্তু আমাদের বিভিন্ন স্টেপে খরচ ধরা আছে। তো ভাই আসলে আমরা এই কারণে বলতেছেন হয়তো আমাদের করতে পারলে ভালো লাগতো, কিন্তু এটা আমাদের খুব একটা ভিতরগত প্ল্যান, যে এটাতে আমরা দেখছি যারা ফুল পেমেন্ট দেয় তাদের এই রেগুলার ক্লাস পরীক্ষা করে এর জন্য স্টুডেন্টেরই ভালো হয়, আমাদের চেয়ে তাদেরই উপকার ভালো, এর জন্য পেমেন্টটা ভাই আমাদের এরকম করা। ওইটার জন্য বিষয় না, সেটা হচ্ছে কোভিড এর জন্য আমরা ম্যাক্সিমাম তো টিউশনি করে টাকা জমে হচ্ছে না, এটা তো হচ্ছে এটা তখন আমাদের সুযোগ থাকে ভাই, আমি বলি এটা সুযোগ থাকলে তখন এটা সবাই এরকম করে যে আপনার জন্য। তো আপনি যেহেতু যাদের এরকম প্রবলেম আছে তারা হয়তো ওই যে যদি আমাদের এই প্রোগ্রামের যে নিকটস্থ যে ব্রাঞ্চ আছে আপনি ব্রাঞ্চে গিয়ে একটু ভাইয়াদের সাথে কথা বলতে পারেন। আমি নিজেও পার্সোনালি 3 দিন হটলাইনে কথা বলছি এই বিষয়টা। আপনি যেহেতু আপনার কোথায় আছেন এখন, আপনি আছেন কোথায়? আমি শেরপুর থেকে। ওই তো শেরপুর ব্রাঞ্চে গিয়ে আপনি কথা বলেন। শেরপুর আমাদের খড়মপুরে ব্রাঞ্চ, যে খড়মপুর ইয়াতে আপনার নিউ মার্কেটের পাশেই ওখানে যে ইনচার্জ আছে আপনি কথা বলতে পারেন। ওনারা সরাসরি বলছে যে এটা হচ্ছে ইয়ের ব্যাপার, কর্তৃপক্ষের বিষয়টা আমরা হচ্ছে দেখি না। আমি ওখানে কথা বলছি, আপনি কথা বলে দেখেন এখানে যারা আছে দরকার পড়ে আপনি আরেকবার একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি কথা বলছি। মাহফুজুর রহমান আপনি কোশ্চেন করতে পারেন। মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি শুনতে পাচ্ছেন না। নিশাত আপনি কোশ্চেন করতে পারেন। নিশাত। হ্যালো। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি তো শুধু এক্সাম প্যাকে ভর্তি হয়েছি, তো একটা টপিকে যখন এক্সাম হবে ওগুলা তো সব কোশ্চেন পড়া লাগে না, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। তো যারা শুধুমাত্র এক্সাম প্যাকে ভর্তি হয়েছে তারা আসলে কিভাবে বুঝতে পারবে, ক্লাস যেহেতু করছে না? ওখানে তো সিলেবাস দেয়া আছে, ক্লাসের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ফলো করে সেই সিলেবাসটা পড়বে, লেকচার শিট পাচ্ছে লেকচার শিট পড়বে, দেন তারা এক্সাম অ্যাটেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। যারা এক্সাম প্যাকে থাকবে তারা শুধু লাইভ ক্লাসগুলো ছাড়া সবকিছু কিন্তু পাবে। রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস কোনো কিছু পাবে না, তাছাড়া সমস্ত কিছু আপনি পরীক্ষা থেকে শুরু করে যা আছে সবকিছু পাবেন এক্সাম প্যাকে। শুধু এটা অনুপস্থিত থাকবে ক্লাস আর রেকর্ডেড ক্লাস পিডিএফ। আলামিন আপনি কোশ্চেন করতে পারেন। আলামিন। আলামিন। শুনতে পাচ্ছেন না ভাইয়া? তাহলে আমাদের কেউ আর হ্যান্ড রেজ নেই, শেষ হয়ে গেছে।
তাহলে আজকে আমরা মোটামুটি সবার প্রশ্ন নিয়ে নিলাম। তো আমি আমার পক্ষ থেকে এখানেই শেষ করব। তো আপনাদের সবার জন্য যে নতুন জার্নিটা শুরু করছেন, আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে ক্লাসগুলো রেগুলার করা এবং রেগুলার পরীক্ষাগুলো দেওয়া, নিজের এক্সারসাইজ গুলো কন্টিনিউ করা, ছোট ছোট নোট তৈরি করার চেষ্টা করা, এবং এই যে 2-2.5 মাস 3 মাস বা 3.5 মাসের মতো সময় যেটা পাবেন, এটার প্রত্যেকটা দিন যেন আপনারা ব্যবহার করেন। এভাবে যদি আগিয়ে যান, সিরিয়াসনেস যদি আপনার মধ্যে থাকে, স্বপ্ন যদি থাকে, আশা করছি আপনাদের ভালো কিছু হবে। সেই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়াকে। তো আগামী কাল থেকে আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আগামীকাল ম্যাথ ক্লাস, প্রথম ক্লাস 7:30 থেকে শুরু হবে। যারা এখনো কোর্স এনরোল করেননি বা ভর্তি হননি, তারা ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ক্লাস করতে করেন। ভাইয়া আর কি কিছু বলার আছে? না মামুন, শেষ করে দিই আজকে আমরা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন। আগামীকাল ক্লাসে আশা করি কথা হবে। আল্লাহ হাফেজ।